আচ্ছা, আমি স্টার্ট করছি। স্যার, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড করা স্টার্ট করছি। হ্যাঁ, এখন স্টার্ট হয়েছে, রেকর্ডিং স্টার্ট হয়েছে। স্ক্রিন শেয়ারও দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন শেয়ার। জি স্যার। ঠিক আছে। সো আপনারা আশা করি কয়েকজন হলো ক্লাসটা আমার সাথে ফলো করতেন। তো এটা হচ্ছে লাস্ট দুটো লেকচার। সো ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্কস। তো মেশিন লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্কস নিয়ে এখন নতুন করে কিছু বলার নাই, কারণ ইদানিংকার যুগে চ্যাট জিবিটি ইউজ করে না এমন কেউ নাই। এবং চ্যাট জিবিটি একদিকে যেমন অনেকের খুব উপকারী একটা জিনিস, সবাইকে হেল্প করে, কোনো কিছু না জানলে এখন আর কষ্ট গুগলের কাছে যেতে হয় না বা বই পড়তে হয় না, এখন তো জিজ্ঞাসা করলেই পাওয়া যায়। আবার অনেক দিক দিয়ে এটা অনেক ক্ষতিকরও, কারণ এর কারণে আগে যে কাজগুলো মানুষ নিজে ঘাটাঘাটি করে শিখতো এবং সেটা শিখতে গিয়ে আরও আনুষঙ্গিক অনেক কিছু শিখে ফেলতো, এবং যেভাবে নলেজটা বিল্ড আপ হতো, ব্রেইনটা অ্যাক্টিভ থাকতো, সচল থাকতো, সেটা এখন আর হয় না। তো দেখা যাচ্ছে এর ফলশ্রুতিতে অনেকে চ্যাট জিপিটি যেহেতু আছে তাই কোডিং শিখতে চায় না। আমি নতুন ব্যাচগুলোর মধ্যে দেখি যে অনেকেই নতুন যারা জুনিয়র ব্যাচ তারা দেখা যাচ্ছে যে কোডিং শিখতে চায় না, বিকজ তারা চ্যাট জিপিটিতে সব কিছু করে। এবং দেখা যায় চ্যাট জিপিটি কুইজের সময় বের করতে গিয়ে কুইক কোর্সে ফেল করে ফেলে। সো এরকম অনেক সমস্যা এবং ভালো দুটোই আছে মেশিন লার্নিংয়ে। বাট একটা জিনিস সবাই জানে যে চ্যাট জিপিটি এবং বলতে গেলে অনেক মডার্ন সিস্টেমগুলো সব নিউরাল নেটওয়ার্ক ইউজ করে চলে। সো মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এগুলো বাজওয়ার্ড এখনকার সবাই কম বেশি জানে এবং কম বেশি ইউজ করে। সো এটা আসলে কি? এটা বেসিক্যালি বলতে গেলে এক ধরনের প্রেডিকশন ডিভাইস। কোনো কিছু ইনপুট কিছু ডাটা থেকে আউটপুট কিছু ডাটা পাওয়া যায়। সো খুব রাফলি সিম্পল কিছু এক্সাম্পল দিয়ে যে আমরা জিনিসটা শুরু করি, যে আমরা মেশিন লার্নিং বলতে আমরা কী বুঝাই। এটা একটা আলাদা কোর্স আপনারা হয়তো করেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ের কোর্স আপনারা করবেন। বাট রাফলি বলতে গেলে আমরা মেশিন লার্নিংয়ে যে কাজটা শিখি সেটা হচ্ছে ইনপুট থেকে আউটপুটটা ক্লাসিফাই বা ডিটারমাইন করতে শিখি, ডিটারমাইন বা ক্লাসিফাই করতে শিখি। সো ধরেন একটা পার্টিকুলার কেস চিন্তা করেন যে টিউমার সাইজ, ঠিক আছে, ধরেন কোনো একটা টিউমার যদি খুব বড় হয় তাহলে সেক্ষেত্রে সেটা ম্যানিগনেন্ট হবে, অর্থাৎ সেক্ষেত্রে সেটা খুবই ডেঞ্জারাস হবে। আর যদি খুব ছোটো হয় সেক্ষেত্রে বেনাইন। সো 10 যদি হয় তাহলে ম্যানিগনেন্ট, 2, 1 ছোটো হলে বেনাইন। তো এই কেসটার কথা চিন্তা করেন। এখানে আপনি যদি ডাটাগুলো পয়েন্ট প্লট করেন, দেখেন বাম পাশে যে দুইটা ডট আছে সেই দুটো ডট হচ্ছে ম্যালিগনেন্ট না, এই দুটো হচ্ছে বেনাইন, মানে এটা হলেও সমস্যা নেই, সেরে যাবে। আর দেখেন 5 বা 10 হলে অনেক সিরিয়াস, তার মানে ম্যালিগনেন্ট। এখানে আপনারা যদি একটা লাইন ড্র করেন, ধরেন মাঝামাঝি একটা জায়গায়, তার মানে হচ্ছে এই লাইনের বাম পাশে যদি থাকে তার মানে হচ্ছে এই বাম পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভালো, অর্থাৎ বেনাইন, আর ডান পাশে যেগুলো হচ্ছে ম্যালিগনেন্ট। তো আমরা এখানে সামহাও যদি একটা প্যাটার্ন লার্ন করতে পারি, সেই প্যাটার্নটা হচ্ছে যে 4-এর চেয়ে কম হলে এটা বেনাইন, আর 4-এর চেয়ে বেশি হলে ম্যালিগনেন্ট। তো এই যে ডাটা থেকে অবজার্ভ করে প্যাটার্ন লার্ন করা, এটাকে আমরা বলি হচ্ছে সুপারভাইজড লার্নিং বা লার্নিং ফ্রম এক্সাম্পলস। মেশিন লার্নিং রাফলি স্পিকিং এই জিনিসটাই করে। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেমন ট্রেন করা হয়, চ্যাট জিপিটি, জিপিটি 4 বা জিপিটি 3 বা জিপিটি 5কে যখন ট্রেন করা হয়েছে, তখন বেসিক্যালি প্রচুর পরিমাণ টেক্সট ডাটা দেওয়া হয়েছে তাকে। বেসিক্যালি ইন্টারনেটের সকল ডাটা, দেন উইকিপিডিয়া বা ধরেন ইউটিউব বা আর্কাইভে যত রিসার্চ পেপার আছে সব কিছু তাকে ফিট করা হয়েছে, এবং তার কাজ হচ্ছে আগে যা কিছু আছে সেগুলো দেখে পরের ওয়ার্ডটা, পরের টোকেনটা এটা প্রেডিক্ট করা, অর্থাৎ আগের 10টা ওয়ার্ড দেখে পরের 11তম ওয়ার্ড প্রেডিক্ট করা, অর্থাৎ আই অ্যাম আ, এটা থেকে পরে প্রেডিক্ট করা হচ্ছে লেকচারার, এরকম কিছু। আই অ্যাম আ লেকচারার, আই অ্যাম আ থেকে লেকচারারটা প্রেডিক্ট করতে হবে, বা এরকম কিছু, এরকম ধরেন একটা বইয়ের উপন্যাস থেকে পরের ওয়ার্ডটা প্রেডিক্ট করতে হবে। এই কাজটার উপরে চ্যাট জিপিটির মতো মডেল চেঞ্জ। আর আমাদের এই সিম্পল একটা মডেলের ক্ষেত্রে আমাদের প্রেডিকশন করতে হবে কি, টিউমার সাইজ দেখে কন্ডিশনটা ম্যালিগনেন্ট নাকি বেনাইন। সো চ্যাট জিপিটি যেমন এখানে অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন করে আইডেন্টিফাই করে যে এত চেয়ে বেশি, এত চেয়ে অমুক হলে পরের বারটা এটা হবে, ঠিক তেমনি এখানে আমাদের সিম্পল যে মডেলটা সেটার রেজাল্ট হবে এরকম যে যদি 4-এর চেয়ে কম হয় তাহলে বেনাইন, আর 4-এর চেয়ে বেশি হলে ম্যালিগনেন্ট। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? এখানে মেশিন লার্নিং এর যে কোর আইডিয়াটা কি, কেউ একজন বলতে পারবেন? জি স্যার, বুঝছি। হ্যাঁ, স্যার ঠিক আছে। এখন দেখেন আমরা একটু কমপ্লেক্স কেস চিন্তা করি, ঠিক আছে। যেখানে ধরেন টিউমার সাইজের সাথে এজের একটা ভ্যারিয়েশন আছে, যে এজ আর টিউমার সাইজ দুটো মিলায় ডিপেন্ড করে। তো টিউমার সাইজ যদি 10 হয় এবং 50 হয় ম্যালিগনেন্ট, আবার টিউমার সাইজ যদি 5 আর 40 হয় তাহলে ম্যালিগনেন্ট। তো এখানে এজের সাথে একটা কানেকশন আছে। তো এক্ষেত্রে যদি আমরা ডাটাগুলো প্লট করি তখন দেখবো যে দেখা যাচ্ছে যে এজ এবং টিউমার সাইজ দুটো মিলে যেগুলো এই লাইনের বাইরে এই পাশে আছে সেগুলো
বেনাইন, আর ওপাশে যেগুলো আছে ম্যালিগনেন্ট। সো দেখেন আমরা যদি ডাটাগুলোকে ইনপুটগুলোকে প্লট করি তাহলে দেখা যাচ্ছে যে একটা লাইন ক্লিয়ার একটা ডিভিশন আছে, যে লাইনটা যদি আমরা টানি তাহলে বেনাইন এবং ম্যালিগনেন্টকে আলাদা করা যায়। তো আবারও যদি আমরা একটা মডেল তৈরি করতে পারি, যে মডেলটা হচ্ছে ঠিক মাঝামাঝি একটা লাইনের এই পাশে থাকলে বলবে বেনাইন, ও পাশে থাকলে ম্যালিগনেন্ট, তখন সেটাকে বলা যেতে পারে একটা সিম্পল ক্লাসিফিকেশন মডেল বা সিম্পল ক্লাসিফিকেশন মডেল, মেশিন লার্নিং মডেল। সো এখানে মেইন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই লাইনগুলো আমরা আইডেন্টিফাই কীভাবে করি, এবং এই লাইনগুলো কীভাবে আইডেন্টিফাই করা হয় সেগুলো আপনারা দেখবেন, রিগ্রেশন লাইন, ক্লাসিফিকেশন লাইন। তো এগুলো আপনারা দেখবেন কম বেশি অনেক, এবং সেগুলো মেশিন লার্নিং কোর্সে ডিটেলসে পড়ানো হবে। বাট আমাদের যে কোর আইডিয়াটা সেটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে এই লাইনটা আমাদের দেওয়া থাকে না, আমাদেরকে জাস্ট ডাটাতে দেওয়া থাকে, এবং বলা থাকে হচ্ছে বেনাইন কোনগুলো ম্যালিগনেন্ট কোনগুলো, অর্থাৎ আমাদেরকে লাইনটা দেওয়া থাকে না। আগের বার যেমন আমাদের লাইনটা দেওয়া ছিল না, এবার আমাদের লাইন দেওয়া থাকবে না। আমরা এই লাইনটা ওই লাইনটা কোথায় ড্র করলে ইনপুট থেকে আউটপুটটা বলা যায়, এটা আমরা নিজেরাই ডিসাইড করবো, অর্থাৎ ম্যাথামেটিক্যাল বিভিন্ন মডেল, ম্যাথামেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে ডিসাইড করবো যে কোন লাইনটা, কোন জায়গায় লাইনটা ড্র করলে আমরা বেনাইন এবং ম্যালিগনেন্টকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো এই পার্টটাকেই বলে মেশিন লার্নিং, যে আমরা সামহাউ জিপিইউ দিয়ে অনেক কম্পিটিশন রান করে এফিসিয়েন্টলি বের করতে পারি কীভাবে ট্রু মানে বেনাইন কেসটা কে ম্যালিগনেন্ট কেস থেকে আলাদা করা যায় ইনপুট সাইজ থেকে। সো এখানে যদি আমরা লাইনটা টানি, সেই লাইনটার যদি ইকুয়েশন আমি বলি, সেই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে এই পার্টিকুলার কেসে লাইনটার ইকুয়েশন আমি ধরেন একটা ড্রয়িং বোর্ড তৈরি করি। সো এখানে দেখেন এই লাইনটার যে ইকুয়েশনটা, এই লাইনটার ইকুয়েশন আমি আসলে বলতে পারবো, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এই যে লাইনটা আমরা ড্র করছি, সেই লাইনটার ইকুয়েশন অনেক বেশি ঠিক, আরেকটু থিঙ্ক করা যাবে। জিনিসটা বলতে সো দেখেন এই যে লাইনের ইকুয়েশনটা, এই লাইনের ইকুয়েশনটা ধরেন হচ্ছে এই পার্টিকুলার কেসে হচ্ছে 0.9x প্লাস 0.1y। এখানে ধরেন এক্স হচ্ছে আপনার টিউমার সাইজ, আর এখানে ওয়াই হচ্ছে আপনার এজ। তো এখানে দেখেন আমরা এই লাইনটা যে টানছি, এই যে লাইনটা, এই লাইনটার হচ্ছে এইটা, এই লাইনটা হচ্ছে এইটা। সো বেসিক্যালি এই লাইনের যদি গ্রেটার দেন 0 হয়, বা ধরেন এই গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা ধরবো হচ্ছে এই লাইনের যে ডান পাশে যদি থাকে তাহলে আমরা ধরবো হচ্ছে, সরি এই লাইনের একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা হচ্ছে আমাদের ঠিক ক্রিটিক্যাল ভ্যালু। এর চেয়ে যদি কম হয় তাহলে আমরা ধরবো হচ্ছে বেনাইন, বেশি হলে ধরবো ম্যালিগনেন্ট। সো এই ভ্যালুটা কত, এই যে এখানে এই যে লাইনটা টানছে সেই লাইনের কোথায় লাইনটা বসালে এটা পারফেক্ট হবে, এই সিটার ভ্যালু কত, সেটা হচ্ছে আমরা ডিসাইড করবো আর কি। এই পার্টিকুলার এক্সাম্পল, এটা কোনো স্ট্রিক্ট কিছু না। সো এই জন্য আমরা একটু সিমুলেশন করে দেখি যে কত দিলে ভ্যালুটা ভালো হয়। তো আমরা এই লাইনটা টানছি, সেই লাইনটা হচ্ছে এখানেও হতে পারতো, এখানে হতে পারতো, বাট কোন জায়গায় লাইনটা টানলে সবচেয়ে ভালো হয়, তাই না? সেটা যদি আমরা দেখি, তো দেখেন আমরা যদি লাইনটা আমরা যদি এখানে 0.9 আর 0.1 বসাইতে লাইনটা টানছি, 10 আর 50 বসাই দিই তাহলে আসে 40। তারপর ঠিক তেমনি যদি আমার 30 আর 2 আর 30 বসাই দিই তাহলে 4.8। আমরা যদি 1 আর 45 বসাই দিই তাহলে বেনাইন। সেরকম দেখেন বেনাইনগুলোর জন্য ভ্যালু পাওয়া যাচ্ছে হচ্ছে 4.8, 5.4, আর 14-এর জন্য বসানো হচ্ছে মানে 14 আর 80.5 হলে বোঝা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে বেনাইন না, ম্যালিগনেন্ট। সো তার মানে আমরা যদি 6.5 ভ্যালুটা চুজ করি, এদের ঠিক মাঝখানে আমরা যদি এর মাঝামাঝি একটা পয়েন্ট চুজ করি, এই ভ্যালুটা যদি আমরা 6.5 চুজ করি, গেজেটটা কোথায়, ওই যে আমরা এই ভ্যালুটা 6.5 চুজ করি, তাহলে দেখেন 6.5 চুজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ভ্যালুটা যদি 6.5 এর বেশি হয় তাহলে এই পাশে পড়বে, 6.5 এর বেশি হলে ম্যালিগনেন্ট পড়বে। কারণ দেখেন এখানে যদি আমি
10 × 0.9 × 5 করি প্লাস ধরেন 40 × 0.1 করি, তাই টোটাল আসে কত 4.5 তাহলে টোটাল 8.5 আসছে, যেটা হচ্ছে 6.5 বেশি। তার মানে আমরা বলতেছি যে তো যদি 6.5 বেশি তাহলে এটা ম্যানেজমেন্ট, আর যেগুলো কম সেগুলো দেখবেন হচ্ছে 6.5 কম হবে। সো এই যে এই লাইনটা আমরা টানছি, এই লাইনটা টানছি হচ্ছে এরকম একটা লাইন, যে লাইনটা আসলে আমরা ডাটা থেকে শিখবো এটা এই লাইনটা কোথায় টানলে, কোথায় একটা লাইন টানলে যে লাইনের চেয়ে কম, যে লাইনের চেয়ে কম হলে, অর্থাৎ যদি আমরা যদি এই ফাংশনটা বসাই দিই, আমরা যদি এইটা বসাই, এটা যদি এই লাইনের এই পাশে থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা বেনাইন, এবং এর চেয়ে বেশি হলে ম্যালিগনেন্ট। তো এই লাইনটা কোথায় ড্র করতে হবে, এটাই লার্ন করা হচ্ছে মেশিন লার্নিং। তো আপনাদের এটা বলার, হ্যাঁ বলুন, কেউ একজন মনে কোশ্চেন করবেন। স্যার 0.9 আর 0.1 যেটা হচ্ছে এক্স আর ওয়াই কোএফিসিয়েন্ট, এগুলো আমরা কোথায় পেয়েছি? এই পার্টিকুলার কেসে এই লাইনটা আমরা কনসিডার করছি, এটা আমরা কোথায় পেয়েছি, এই লাইনগুলো আমরা কীভাবে শিখি, এটা কিন্তু আমি শিখাই নাই, অটোমেটিকলি এগুলো লার্ন করা হয়, লাইনটা কোথায় টানলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে, এটা লার্ন করে হচ্ছে মেশিন লার্নিং। বাট আমি দেখাচ্ছি যে আগের কেসটাতে কী ছিল, আগের কেসটা ছিল হচ্ছে কি, এখানে জাস্ট সিম্পলি আগের কেসটা দেখেন, এখানে কি ছিল, এখানে জাস্ট সিম্পলি একটা ভ্যালু ছিল, এবং আমরা একটা পার্টিকুলার ভ্যালুতে 4, এই ভ্যালুর বাম পাশেগুলোকে বেনাইন, ডান পাশেগুলোকে ম্যালিগনেন্ট হিসেবে কনসিডার করেছি। বাট এক্ষেত্রে তো 2D আছে, তাই না? 2Dর ক্ষেত্রে আমাদের কি একটা লাইন কনসিডার করতে হবে, তাই না? 2Dর ক্ষেত্রে একটা পার্টিকুলার কোএফিসিয়েন্ট কনসিডার করতে হবে, যে কোএফিসিয়েন্টগুলো যদি নেই তাহলে হচ্ছে আমরা সিঙ্গেল একটা ভ্যালু পাবো। তো এক্ষেত্রে যেমন আমরা জি। কোএফিসিয়েন্ট 10.9 আর 0.1 দিলে আমরা সিঙ্গেল একটা ভ্যালু পাবো, তারপর সেই সিঙ্গেল ভ্যালুটা দিয়ে আমরা চেষ্টা করবো এরকম একটা ডিভিশন কি পাওয়া যায় কিনা, যে ডিভিশনটা করলে দেখেন সবগুলা মানে ওই লাইনটা মানে এরকম একটা লাইন কি বের করা যায় কিনা, 0.9 0.1 এভাবে কোএফিসিয়েন্টগুলো ভ্যারি করে এমন একটা লাইন কি পাওয়া যায়, যেই লাইনটা হচ্ছে বেনাইন এবং ম্যালিগনেন্টগুলোকে ক্লিনলি ক্লাসিফাই করতে পারে, ডিভাইড করতে পারে। এরকম একটা লাইন যদি আমরা পাই, আমাদের সিম্পল একটা মেশিন লার্নিং মডেল তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে বামগুলাকে এক পাশে রাখে, ডানগুলাকে আর পাশে রাখে। তো বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করছি আর কি, আমাদের চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করছি যে এরকম বিভিন্ন ইনপুট ডাটার ক্ষেত্রে ম্যাথামেটিক্যালি একটা মডেল বিল্ড করা যায়, যে মডেলটা হচ্ছে অনেক সময় সাকসেসফুলি বেনাইন ম্যালিগনেন্টকে ডিফারেন্সিয়েট করতে পারে। এই মডেলটা হতে পারে একটা স্ট্রেট লাইন, এই মডেলটা হতে পারে একটা সিঙ্গেল ভ্যালু, যেটা কম হলে বা বেশি হলে আমরা একটা পার্টিকুলার কেসে আইডেন্টিফাই করবো। বাট এই মডেলটা আমরা কিন্তু অটোমেটিকলি লার্ন করবো ম্যাথামেটিক্যালি, আমরা এই জিনিসটা কিন্তু এক্সাম্পল দেখে শিখবো, নট আমরা এই মডেলটা দিয়ে দিব না, আমরা কিন্তু এই পার্টিকুলার কিন্তু এটা কিন্তু কোনো কেউ বলে দেয় না, এরকম কিন্তু কোনো থিওরি নাই যে 0.9 0.1 হলে এটা হয় ওটা হয়, এরকম কোনো ফিজিক্যাল থিওরি নেই, এরকম কোনো সায়েন্সের কোনো থিওরি নেই, এরকম কোনো ডাক্তারি বুদ্ধি নাই 10 আর 20 নিয়ে বা 15 নিলে হচ্ছে আপনার সবচেয়ে বেনাইন হয় বা ম্যালিগনেন্ট হয়, এরকম কিছুই নাই। বাট আমরা ডাটা থেকে ডিরাইভ করছি যে এরকম ফর্মুলাটা সবচেয়ে ভালোভাবে ডাটাটাকে ফিট করে। সো এই ফর্মুলাগুলো ডাটা থেকে লার্ন করার আইডিয়াটাই হচ্ছে মেশিন লার্নিং। বুঝতে পেরেছি আমি? মানে স্যার আমার এটা পুরোটা ডেটা সেটের উপর নির্ভর করবে আমার কোএফিসিয়েন্ট কি হবে, মানে অবশ্যই। এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু না, এটাই। হুম, আরে ডেটা সেটের উপর ওকে। ডিপেন্ড করবে, ডেটা সেট থেকে আমরা লার্ন করবো যে কোন ভ্যালুটা দিলে সবচেয়ে ভালো হয়, কোন কোএফিসিয়েন্ট কোন কনস্ট্যান্ট দিলে আমার ডেটাটা ভালোভাবে ক্লাসিফাই করে, এবং সেই মডেলটা আমরা পরে আনসিন ডাটা সেটের উপর রান করবো, এবং যদি ডাটাটা যথেষ্ট ভালোভাবে ডিস্ট্রিবিউটেড হয় তাহলে দেখা যাবে আনসিন ডাটার উপরেও মডেলটা খুব ভালোভাবে কাজ করবে। এবং আর নতুন করে যদি ধরেন নতুন একটা কেস আসলে এগুলো আমরা দেখে একটা লাইন তৈরি করছি যে লাইনটা মোটামুটি কাজ করে, নতুন একটা পেশেন্ট আসলে সে হচ্ছে এইদিকে পড়ে, তাহলে মোটামুটি আমাদের মডেলটা ভালো পারফর্ম করবে যদি এটাকে সে ঠিকলি ক্লাসিফাই করে, অর্থাৎ পেশেন্টটা যদি এইদিকে হয় তাহলে এটা আসলেই হবে বেনাইন, আর পেশেন্টটা যদি ধরেন নতুন একটা পেশেন্ট আসলে এখানে, তাহলে সেক্ষেত্রে সেটা আসলেই হবে ম্যালিগনেন্ট। যদি এটা আমাদের মডেল যদি নতুন একটা ডেটা দিয়ে সেটা দিয়ে সে ট্রেন্ড হয় নাই, সেটা দিয়ে এই মডেল অর্থাৎ এই স্ট্রেট লাইনটা তৈরি হয় নাই, এই যে স্ট্রেট লাইনটা তৈরি করছে এটা হচ্ছে একটা মডেল, এটা সবচেয়ে সিম্পলেস্ট মডেল, বাট এটা একটা মডেল। তো এই মডেলটা হচ্ছে যে ডাটাগুলোর উপরে তৈরি, সেই ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো নতুন একটা ডাটা আসলো যেটা হচ্ছে এই পাশে, সেটাকে সে ক্লাসিফাই করবে কি, সে এটাকে ক্লাসিফাই করবে বেনাইন হিসেবে, আর এই পাশে যে ডাটা আছে সেটাকে সে ক্লাসিফাই করবে ম্যালিগনেন্ট হিসেবে। এটা যদি আসলে বেনাইন হয় এবং এটা যদি আসলে ম্যালিগনেন্ট হয়, তার মানে মডেলটা ভালো। বাট এর নতুন একটা আসলো যেটা এখানে, এবং মডেল সেটাকে ম্যালিগনেন্ট ক্লাসিফাই করলো, বাট সেটা আসলে বেনাইন, এমন যদি হয় তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পেরেছেন আপনারা? এটা যদি জি এরকম স্যার। এরকম যদি হয় তাহলে মডেলটা ভালো না, মডেলটা জেনারেলাইজ করতে হয়। বাট এই জাতীয় এক্সাক্ট জিনিসপত্র আমি কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো পরে, বাট আপাতত একটা আইডিয়া পেলেন আর কি মেশিন লার্নিং করতে। সে যখন নতুন একটা ডাটা দিচ্ছি, আগে একবার নতুন একটা ডাটা দিলাম, এক্ষেত্রে 9 আর 42,
এটা কি, এটার ক্ষেত্রে আমরা 12.3 পেলাম। তার মানে কি মেশিন লার্নিং মডেলটা হচ্ছে ক্লাসিফাই করবে কি 6.5-এর চেয়ে বেশি যদি হয় আমরা কি করব প্রথমে, এটার জন্য আমরা কি করব বলেন তো। এটার জন্য আমরা আমাদের স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা আমরা বসাবো, আমরা আমাদের ইকুয়েশনে বসাবো, বসিয়ে দেখব কি হয়। তাই না, আমাদের কাছে আমাদের ইকুয়েশন দেখে আমাদের ইকুয়েশনটা 0.9 ইন্টু এক্স প্লাস 0.1 ইন্টু এইচ, তাই না। সো আমাদের মডেলটা তো ছিল এটাই, আমাদের মডেল আমরা যেটা তৈরি করছি সেই মডেলটা হচ্ছে পয়েন্ট, আমাদের সিম্পল মডেলটা হচ্ছে 0.9 ইন্টু টিউমার সাইজ বা সাইজ লিখি সংক্ষেপে প্লাস 0.1 ইন্টু এজ, তাই না। এটা হচ্ছে আমাদের যদি 6.5-এর চেয়ে বেশি হয় তার মানে ম্যালিগনেন্ট। এটা ছিল আমাদের মডেল, রাইট। সো আমরা এখানে 0.9 ইন্টু আমাদের সাইজ হচ্ছে 9 প্লাস এজ হচ্ছে 42, তার মানে হচ্ছে আমাদের ভ্যালু কত আসছে 8.1 প্লাস 4.2, তার মানে হচ্ছে টোটাল অবশ্যই 12.3, যেটা গ্রেটার দেন 6.5, তাহলে আমাদের ক্লাসিফিকেশন হচ্ছে এটা ম্যালিগনেন্ট, রাইট, ম্যালিগনেন্ট। বুঝতে পেরেছি আমরা ক্লাসিফাই কীভাবে করলাম। আমরা প্রথমে এই লাইন ভ্যালুটা বের করে দেখলাম, সেটা 6.5-এর চেয়ে বেশি যেত, তাহলে আমরা এটা ক্লাসিফাই করলাম ম্যালিগনেন্ট হিসেবে। এটা কি আসলে ম্যালিগনেন্ট এখন, এটা আসলে ম্যালিগনেন্ট হতে পারে না হতে পারে সেটা তো আমরা জানি না। তো যদি আমাদের ভ্যালুটা আমরা ক্লাসিফাই করি ম্যালিগনেন্ট হিসেবে, বাট অ্যাকচুয়ালি যদি ম্যালিগনেন্ট না হয় সেক্ষেত্রে নাও হতে পারে। সো এই যে আমরা যেটা জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটা বাইনারি ক্লাসিফিকেশন মডেল। সো এই মডেলটা কি করতেছে, মডেলটার হচ্ছে বিভিন্ন ওয়েট নিচ্ছে, ওয়েটগুলো W1 W2, ইনপুট যে ফিচারগুলো, ইনপুট যে জিনিসগুলো আছে সেই ইনপুটগুলোকে বলা হচ্ছে ইনপুট ফিচার। সেই ইনপুট ফিচার কি, একটা হচ্ছে x1, একটা x2, একটা হচ্ছে টিউমার সাইজ, একটা হচ্ছে এজ। আর বিভিন্ন ওয়েট আছে, যে ওয়েটগুলো হচ্ছে লার্নেবল প্যারামিটার। লার্নেবল বলতে বোঝানো হয় হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে আমরা আসলে শিখবো, আসলে আমরা ডাটা দেখে থেকে শিখবো W1 W2। সো আমরা এখানে ইনপুট x1 x2-কে বলা হচ্ছে ফিচার্স, আর W1 W2 এগুলো বলা হয় ওয়েট। আর ওয়াই যে আউটপুট পাচ্ছি সেটাকে অনেক সময় আউটপুট বলা হয়, অনেক সময় বলা হয় টার্গেট। সো আমাদের এখানে আমরা W1 W ওয়েট এবং আউটপুট ওয়াই বের করবো, এবং আউটপুটের একটা নির্দিষ্ট বায়াস বা নির্দিষ্ট একটা থ্রেশহোল্ড যদি আউটপুট ক্রস করে তাহলে আমরা সেটাকে ক্লাসিফাই করবো বেনেন হিসেবে, তাহলে ক্লাসিফাই করবো ম্যালিগনেন্ট হিসেবে। আর এই ওয়েটসটা, এই ওয়েটগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর যে ওয়েটগুলো আমাদের হচ্ছে শিখি আমরা এই ওয়েটগুলো আমরা শিখবো কীভাবে আমাদের মডেল এই অটোমেটিকলি ওয়েটগুলো লার্ন করার মাধ্যমে আমাদের বিভিন্ন প্রবলেম সলভ হয়। সো এখানে যেমন দেখেন এই পার্টিকুলার কেসে দেখেন একটা অ্যাপার্টমেন্ট রেন্টের ব্যাপার বলা হয়েছে বা অ্যাপার্টমেন্ট প্রাইস বলা হয়েছে। অ্যাপার্টমেন্টের সাইজ, কয়টা বেডরুম আছে, কয়টা কিচেন আছে, মেইন রোডের পাশে কিনা ব্যালকনি আছে কিনা তারপর ডিপেন্ড করে। আপনারা কেউ যদি কখনো বাসা ভাড়া দেখে থাকেন বা বাসা কেনার চেষ্টা করে থাকেন তাহলে দেখবেন যে বাসা ভাড়ার ক্ষেত্রে পার্টিকুলারলি এগুলো অনেক বেশি বড় ফ্যাক্টর, আবার ঠিক তেমনি বাসা কেনার ক্ষেত্রেগুলো অনেক বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে যদি আপনি একটা বাসা নেন যে বাসা 4টা বেডরুম আছে, অবশ্যই তার 3 বেডরুমের বাসার চেয়ে বেশি দাম হবে। আবার শুধু 4টা বেডরুমের উপরেই সব কিছু ডিপেন্ড করে, কিচেন যদি 2টা থাকে তাহলে দাম বেশি হবে। আবার যদি মেইন রোড হয়, মেইন রোডের কত কাছাকাছি তার বাসা ভাড়া তত বেশি হবে। এখন ধরেন আপনি যদি একেবারে ধরেন মেট্রোর খুব কাছে বা ধরেন গুলশানে রাস্তার পাশে এমন কোনো একটা জায়গায় বাসা ভাড়া নেন, তখন দেখা যাবে সেই বাসা ভাড়া অনেক বেশি হবে, কারণ ওখানে থাকা খুবই কনভিনিয়েন্ট। বাসার থেকে নিচতলা নামলেই হচ্ছে বাস পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, তাহলে ওটা খুবই কনভিনিয়েন্ট, তো এটার জন্য বাসা ভাড়া বেশি হবে। কিন্তু যদি মেইন রোড থেকে অনেক ভিতরের দিকে হয়, দূরে অলিগলিতে হয়, যেখানে যাওয়াটা গাড়ি নিয়ে ঢোকানো অনেক কষ্ট, অনেক সময় লাগে ঢুকতে, সেক্ষেত্রে ওটা ট্রান্সপোর্টেশন ওভারহেড অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু বাসা ভাড়া কম হয়, তাই না। আর ব্যালকনি থাকলে, অবশ্যই ব্যালকনি না থাকলে কিন্তু থাকা অনেক টাফ, কারণ ব্যালকনি না থাকলে হচ্ছে নিঃশ্বাস নেওয়া টাফ, মানে ওপেন স্পেস না থাকলে ভালো লাগে না, এর জন্য ব্যালকনি থাকলে বাসা ভাড়া বেশি হয়। আবার স্কোয়ার ফুট বেশি থাকলে বাসা ভাড়া বেশি হয়। তো এরকম ধরেন এরকম দেখা গেল যে এই যে জিনিসগুলোর উপরে প্রাইস ডিপেন্ড করে সেগুলোকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ইনপুট ফিচার, এগুলোর উপরে ডিপেন্ড করে প্রাইস। সো আমাদের ইনপুট হচ্ছে এই 4টা জিনিস, এই 4টা হচ্ছে 5টা জিনিস, এই 5টা হচ্ছে আমার ফিচার, আর আউটপুট যেটা সেটা হচ্ছে আমার টার্গেট। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 4টা ইনপুট দিয়ে, 5টা ইনপুট দিয়ে, সরি এখানে 5টা ইনপুট হবে, 5টা ইনপুট দিয়ে একটা আউটপুট ফিচার অর্থাৎ প্রাইসকে প্রেডিক্ট করার চেষ্টা করবো একটা মেশিন লার্নিং মডেলতে। এবং সেক্ষেত্রে ধর আমরা এরকম ওয়েট লার্ন করার চেষ্টা করবো W1 W2 W3 W4 এরকম, এবং এই ওয়েটগুলোর থেকে আমরা টার্গেট বের করবো ওয়াই, এবং সেটাকে পার্টিকুলার একটা সেই পার্টিকুলার যে প্রাইসটা পেচ্ছি সেই প্রাইসটা হবে ধরেন হচ্ছে আমার
মানে এই ডাব্লিউ 1 কে এক্স দিয়ে গুণ করে, ডাব্লিউ 2 কে এক্স 2 দিয়ে গুণ করে, ডাব্লিউ 4 কে এক্স 4 অর্থাৎ ব্যালকনিতে গুণ করে আমরা যে প্রাইসটা পাবো সেই প্রাইসটা হচ্ছে আমার প্রেডিকশন যে বাসার প্রাইস কত। সো আমরা যেই কয়টা ডাটা ইনপুট আছে আমাদের, সেই কয়টা ডাটা ইনপুট থেকে আমরা বেস্ট পসিবল ডাব্লিউ 1, ডাব্লিউ 2, ডাব্লিউ 4 এর ভ্যালু বের করবো, যাতে করে আমার ইনপুট ডাটার সাথে আমার এই ওয়ার্ডগুলো খুবই পারফেক্টলি ফিট করে। এরপর যখন নতুন একটা ডাটা দেওয়া হবে আমাকে, তখন আমি হচ্ছে আমার এই লার্ন করা ডাব্লিউ 1, ডাব্লিউ 2 দিয়ে, ডাব্লিউ 4 দিয়ে আমার প্রাইসটা বের করার চেষ্টা করবো, ঠিক আছে? সো এটাকেই মেশিন লার্নিং বলা হয়। আপনারা কি এক্সাম্পলটা বুঝতে পেরেছেন? তো একদম জি স্যার। সো বেসিক্যালি আমাদের এই 5টা ডাটা থেকে আমরা অপটিমাল ডাব্লিউ 1, ডাব্লিউ 2, ডাব্লিউ 3, ডাব্লিউ 4 বের করবো। এরপর যদি কেউ আমাকে নতুন একটা ডাটা দেয়, আমাকে বলে যে আচ্ছা আচ্ছা তুমি ধরো এরকমভাবে অ্যানালাইসিস করে বের করছো, তোমার ফ্রেন্ড বের করছে যে এত, তো তোমার ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা দোস্ত, আমি একটা অ্যাপার্টমেন্ট পাইছি, অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে 1800 স্কোয়ার ফিট, দেখেন 1800 এখানে কোথাও নাই, বেডরুম হচ্ছে 3টা, কিচেন হচ্ছে 2টা, আর মেন রোড থেকে মোটামুটি 0.5 মিটার ডিস্টেন্স দূরে, 0.5 কিলোমিটার ডিস্টেন্স দূরে, আর ব্যালকনি আছে 3টা। সো এরকম ডাটা কিন্তু আপনার এইখানে নাই। তো আপনার ফ্রেন্ড যদি আপনাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি তো অ্যানালাইসিস করছো, আমাকে বলো তো এটার দাম কত, তো তখন আপনি কি বলবেন? তখন আপনি হচ্ছে এই এই ডাটা সেট থেকে আপনি যে ডাব্লিউ 1, ডাব্লিউ 2, ডাব্লিউ 3, ডাব্লিউ 4 এর ভ্যালু বের করছেন, সেটা বসায় আপনি যে ক্যালকুলেশন আউটপুটটা পাবেন সেটা আমাকে বলবেন। এইভাবে হচ্ছে আমরা মেশিন লার্নিং মডেল কাজ করে। সো মেশিন লার্নিং বেসিক্যালি হচ্ছে আমাদের কম্পিউটার হচ্ছে এই একটা ধরেন একটা পসিবল ওয়ে হচ্ছে একটা পার্টিকুলারলি একটা অ্যালগরিদম তৈরি করা, যে আচ্ছা যদি প্রাইস এত হয় তাহলে এত হবে, এটা হলে অত হবে, এভাবে ইফ এজ যেভাবে আমরা কোড করে আসি সেভাবে করা। তো এটা হচ্ছে ট্রেডিশনাল প্রোগ্রামিং। আর মেশিন লার্নিং হচ্ছে কম্পিউটারকে এক্স্যাক্টলি বলে না দেওয়া যে কীভাবে কোনো কিছু সলভ করতে হয়, দাদা কম্পিউটারকে ডাটা দিয়ে দেওয়া, এবং ডাটা থেকে কম্পিউটার নিজে থেকে ফিগার আউট করার চেষ্টা করবে হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে টু গো ফরওয়ার্ড। সো ডাটা থেকে লার্ন করতে পারার যে আইডিয়াটা, সেটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। আর আমরা যেটা করি হচ্ছে নিজে থেকে প্র্যাকটিক্যালি প্রোগ্রাম করে দেই, সেটাকে বলা হচ্ছে জাস্ট নর্মাল প্রোগ্রাম। সো 2 টাইপস অফ মেশিন লার্নিং বলা হয় ব্রডলি স্পিকিং। একটাকে বলে রিগ্রেশন, সেটা হচ্ছে এটা কোনো একটা ভ্যালু বের করা। তো ধরেন আপনার হাইট কত, এটার জন্য একটা মেশিন লার্নিং মডেল দিলাম। ধরেন আপনার কোথায় জন্মগ্রহণ করছেন, কত খাওয়া দাওয়া করেন, তার উপর ডিপেন্ড করে আপনার হাইট। তো ইনপুট হচ্ছে ধরেন আপনি কোথায় আছেন, জন্মগ্রহণ করছেন, কতটুকু খাওয়া দাওয়া করেন, এসব আপনার বাবা মার হাইট, এসবের ভিত্তিতে আপনার হাইট বের করা। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু। কন্টিনিউয়াস যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে রিড করা হচ্ছে হাইট, সরি রিগ্রেশন। আবার আগে যে এক্সাম্পলটা দেখলাম সেই এক্সাম্পলটা কী ছিল? সেই এক্সাম্পলটা ছিল হচ্ছে যে আপনার ইনপুটের ফিচারে হচ্ছে আছে ফ্লোর স্পেস, তারপরে ব্যালকনি কয়টা, কিচেন কয়টা আসছে, বেডরুম কয়টা আছে, এখানটা, এবং আউটপুটে ছিল হচ্ছে কত প্রাইস। এটা একটা রিগ্রেশন, কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ বেসিক্যালি একটা কন্টিনিউয়াস ভ্যালু। আর ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে ইয়েস অর নো টাইপ কোশ্চেন অথবা মাল্টিপল চয়েস কোশ্চেন। তো বেসিক্যালি রিগ্রেশন হচ্ছে একটা সিঙ্গেল ইন্টিজার অ্যান্সার, আর আপনার ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট অ্যান্সার। আর আপনার ক্লাসিফিকেশন হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, ইয়েস অথবা নো, অথবা গুড, ব্যাড, অথবা বেনাইন, অথবা ম্যালিগনেন্ট। মাল্টিপল চয়েস অ্যান্সার হচ্ছে আপনার রিগ্রেশন, সরি ক্লাসিফিকেশন। আর রিগ্রেশন হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু। সো এমন হতে পারে অনেক সময় যে আপনি একটা মডেল তৈরি করলেন ডাব্লিউ 1, ডাব্লিউ 2, ডাব্লিউ 3 এরকম একটা মডেল তৈরি করলেন, বা দেখা গেল কি X3 যে ইনপুট ফিচারটা সেটা ইম্পর্টেন্ট না। এমন হতে পারে তো ব্যালকনি আছে কয়টা, কিচেন আছে, বেডরুম আছে, স্কোয়ার ফুট কত, তার উপর ডিপেন্ড করে প্রাইস। মেইন রোডের কাছে কত কাছে আছে সেটা আসলে কেউ কেয়ার করে না। আপনি ভাবছিলেন যে মেইন রোডের কত কাছে আছে সেটার উপর ডিপেন্ড করে প্রাইস বাড়বে, বাট দেখতেছেন যে আসলে মেইন রোডের উপর ডিপেন্ড করে না। দেখা যাচ্ছে মেইন রোড যদি বাদে দিতেই কোনো কিছু হয় না। সেটার ক্ষেত্রে যদি দেখা যায় X3 যদি কোনো ইম্পর্টেন্ট না হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট ডাব্লিউ 3 ওয়েট দিয়ে দিই 0। আর যদি X3 অনেক ইম্পর্টেন্ট হয়, ব্যালকনি যদি অনেক বেশি মানুষের প্রেফারেন্স হয়, তাহলে এটার ওয়েট বেশি হবে। সো মেশিন লার্নিংয়ের মেইন আইডিয়াটা হচ্ছে আমরা প্রত্যেকটা ইনপুট ভ্যালুকে চিন্তা করি হচ্ছে একটা নোড হিসাবে, আর এই যে ওয়েটগুলোকে চিন্তা করি হচ্ছে এজ হিসাবে। ওয়েটগুলো হচ্ছে এজ হিসাবে চিন্তা করি। আর এই ইন্টারমিডিয়েট যে নোটগুলোকে পাই সেগুলোকে বলা হয় অ্যাক্টিভেশন। সো এগুলোকে দেখা যায় যে এগুলো সাধারণত সবসময় কনসিডার করা হয় না। এগুলো ভ্যালু যদি পজিটিভ হয় শুধুমাত্র তখনই কনসিডার করা হয়, বা নির্দিষ্ট থ্রেশহোল্ডের বেশি হলে কনসিডার করা হয়। এই জন্য এগুলোকে বলা হয় নিউরন।
তো অনেক সময় এগুলোকে বলা হয় নিউরন, কারণ আমাদের ব্রেনে এভাবে কাজ করে। আমাদের ব্রেন ইনপুটে কিছু সিগন্যাল পায়, সিগন্যালগুলো যদি ব্রেইনকে যথেষ্ট স্টিমুলেট করে তখন ব্রেন সেটা কাজ করে। তো ব্রেইনে একটা অ্যাক্টিভেশন কাজ করে, তো ব্রেন যদি নির্দিষ্ট পরিমাণ ভ্যালু পায় তখন এই সিগন্যাল কাজ করে। সো এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভেশন। আবার অনেক সময় দেখা যায় ব্রেনে এই বিভিন্ন ওয়েটগুলো মিলে যোগ করে টোটালটা আউটপুট হয়। তো আমরা একটা জিনিস কতটা ভালো বা কতটা খারাপ এটা ডিটারমাইন করে হচ্ছে ইনপুট কিছু জিনিসে, আর ওয়েট মাল্টিপ্লাই করে যে আউটপুট পাই তার উপরে। তো এটা যেহেতু নিউরনের মতো দেখতে, এটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এখানে কিছু ইনপুট থাকে, ইনপুটগুলো হচ্ছে কিছু ওয়েট দিয়ে মাল্টিপ্লাইড হয়ে আউটপুটে আসে। তো এটা নিয়ে আরও ডিটেলস আমরা দেখবো পরবর্তীতে। সো ইনিশিয়ালি যে আউট লেয়ারটা থাকে যেখানে ইনপুটগুলো আছে সেটাকে বলা হয় ইনপুট লেয়ার, আর ওয়েটগুলো কী সেটা আমরা দেখলামই। মাঝখানে যে সামেশন বা যোগ করে যে ইন্টারনাল যে জিনিসগুলো থাকে, যে ক্যালকুলেশনগুলো হয় সেগুলোকে বলা হয় হচ্ছে হিডেন লেয়ার। আর ফাইনালি আমরা যে আউটপুটটা পাই সেটাকে বলা হয় আউটপুট লেয়ার। এবং এটা মিলে একটা সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক। এবং বাস্তবে আরও অনেক কমপ্লিকেটেড নিউরাল নেটওয়ার্ক হয়, আরও অনেক কমপ্লিকেটেড অপারেশন হয়, বাট এগুলো সব কিছুর মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে কিছু প্যারামিটার রাখা, কিছু ওয়েট রাখা, সেই ওয়েটগুলোর ভ্যালু লার্ন করা যাতে করে আমরা আউটপুটটা ভালোভাবে গেস করতে পারি। সো বাস্তবে কোনো নিউরাল নেটওয়ার্ক দেখতে এরকম হয়, অনেক ইনপুট, অনেক কটা লেয়ার থেকে, আরও অনেক লেয়ার থেকে, অনেক প্যারামিটার থেকে। বেসিক আইডিয়াটা কিছু ইনপুট ফিচার থাকে, সেই ইনপুট ফিচারগুলো কিছু ওয়েট দিয়ে মাল্টিপ্লাইড হয়, সেইগুলো কিছু ইন্টারমিডিয়েট লেয়ারে যায়, সেই ইন্টারমিডিয়েট লেয়ারগুলো আরও কিছু লেয়ারে যায়, এবং ফাইনালি সেগুলো থেকে একটা আউটপুট লেয়ার বা আউটপুট কিছু একটা আসে। তো সেই আউটপুটটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে একটা নির্দিষ্ট রিগ্রেশন করতে পারে, অর্থাৎ নির্দিষ্ট একটা ভ্যালু প্রেডিক্ট করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে রিগ্রেশন, অর্থাৎ ধরেন হাইট বা প্রাইস বা এরকম। অথবা সেটা মাল্টিপল চয়েস হতে পারে, যেমন হচ্ছে আপনার ইয়েস, নো, বেনাইন, ম্যালিগনেন্ট, অথবা হতে পারে গুড, ব্যাড, অথবা মিড। এগুলোকে বলা হয় হচ্ছে ক্লাসিফিকেশন। সো হিউম্যান ব্রেন অনেকটাভাবে কাজ করে। হিউম্যান ব্রেন হচ্ছে ইনফরমেশনগুলো আসে, সেই ইনফরমেশনগুলো বিভিন্ন নিউরন থেকে আসে এবং সেটা একটা নিউরনে আসে এবং সেভাবে সে ডিসিশন নেয়। তো হিউম্যান ব্রেনের সাথে মেশিন ব্রেনের একটা সিমিলারিটি আছে, এই জন্য এটাকে নিউরাল নেটওয়ার্ক বলা হয় আফটার অল, বাট নিউরন থেকে ইন্সপায়ার্ড। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অবজেক্ট ডিটেকশন কীভাবে করে মেশিন লার্নিং দিয়ে সেটা দেখবো। নেক্সট ক্লাস না, বেসিক্যালি আজকের ক্লাসে আমরা আজকে এখন ওটা থেকে বিশ্রাম করবো। সোফার কারো কোনো কোশ্চেন আছে? নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়া দিলাম আমি সোফার। কারো কোনো কোশ্চেন আছে কি? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করি। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিএনএনস সাথে একটা ইন্ট্রোডাকশন দেখবো, ঠিক আছে? সো মেশিন লার্নিং তো আমরা কিছুটা দেখছি, আমরা দেখলাম যে কিছু ওয়েট ইনপুট, কিছু ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুট পাওয়া যায়, এবং সেটা হচ্ছে আমরা সেটাতে আমরা রিগ্রেশন করি, সেটাতে আমরা ক্লাসিফিকেশন করি। রিগ্রেশন কীভাবে করি? আমরা আউটপুট এই ওয়েটগুলো ইনপুট ফিচারের সাথে মাল্টিপ্লাই করে যোগ করে যে আউটপুটটা পাই সেটাকে আমরা আউটপুট লেয়ারে পাঠাই দিই, এবং ধরেন এটা হতে পারে হাইট, হতে পারে প্রাইস, হ্যান্ড। আবার যদি এটা ক্লাসিফিকেশন হয় সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা ভ্যালু সিলেক্ট করি, যে ভ্যালুটা হতে ধরেন 6.5 বা 4.8, আমরা একটা ভ্যালু, এই ভ্যালুটা যদি বেশি হয় তাহলে আমরা বলি ইয়েস বা বেনাইন বা ম্যালিগনেন্ট, আর নইলে বলি নো অথবা বেনাইন না। এরকম একটা নির্দিষ্ট ভ্যালুর চেয়ে বেশি হলে আমরা সাম করে যে ভ্যালুটা পাই সেটা যদি নির্দিষ্ট একটা ভ্যালুর চেয়ে বেশি হয় আমি বলি ভালো, আর কম হলে বলি খারাপ বা উল্টাটা। সো এখন এই তো মেশিন লার্নিং মডেলস দিয়ে কি আমরা খুব কমপ্লেক্স জিনিস যেমন ইমেজ রান করতে পারি? আমাদের রোবোটিক্সে আমাদের কাজটা কি আফটার অল? আমাদের কাজটা হচ্ছে রোবোটিক্স, আমাদের কাজটা হচ্ছে রোবোটিক্স, এবং রোবোটিক্সে আমরা কিন্তু এরকম ক্যান্সারের সেল মেলবেন বা ক্যান্সারের টিউমার বেনাইন কিনা না ম্যালিগনেন্ট কিনা এইসব নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না আমরা। আমাদের মেইন টার্গেট কিন্তু খুবই সিম্পল, আমরা চাই এটা দেখতে আমরা আমাদের যে রোবটটা সেটা ধরেন বিভিন্ন ছবি দেখে আইডেন্টিফাই করতে পারে বিভিন্ন জিনিস, এবং সেই অনুযায়ী সে কিন্তু মুভমেন্ট করতে পারে, সেই অনুযায়ী সে অ্যাকশন ডিসাইড করতে পারে। যেমন আমরা বলছি যে ভিজুয়াল হোমিং, সেখানে ডিসাইড করতে পারতে হয় যে অবজেক্ট অফ ইন্টারেস্টটা কোন দিকে আছে। তারপরে আমরা দেখছি হচ্ছে বাগ বেসড প্যাথ ট্র্যাকিং বা প্যাথ প্ল্যানিং, যেখানে আমাদের ডাইরেকশনটা বের করতে হয়। আমরা দেখছি হচ্ছে ল্যান্ডমার্ক বেসড অবজেক্ট লোকালাইজেশন, রোবট লোকালাইজেশন, যেখানে হচ্ছে আপনার রোবটটা কোথায় আছে সেটা বের করার জন্য কিন্তু আশপাশে জিনিসগুলো দেখে। সো অবশ্যই আপনার রোবটের জন্য আসলে খুবই দরকার হচ্ছে ইমেজ প্রসেসিং করা, রোবটের জন্য দরকার হচ্ছে ক্যামেরা থেকে মিনিংফুল ইনফরমেশন প্রসেস করা। এটার জন্য কি আসলে আমাদের যেটা নিউরাল নেটওয়ার্ক দেখলাম সেগুলো খুব বেশি কি ইফেক্টিভ? এখানে ফিচারগুলো কী তাহলে? যেমন আমরা বললাম ক্যান্সার বা টিউমারের ম্যালিগনেন্সি বের করার জন্য খুব ইজি একটা ফিচার হচ্ছে
সেটা কয়েক বছরের বা কয়েক দিনের, আর সেকেন্ডলি হচ্ছে সেটার এজ কত দিন, সেটা কত সাইজ। সো এরকম তো ফিচার ইমেজের ক্ষেত্রে নেই, ইমেজের ক্ষেত্রে আছে প্রচুর পিক্সেল, সেই পিক্সেলগুলো থেকে ইনপুট আউটপুট বের করা হচ্ছে খুবই টাফ। সো নর্মালি যেমন আমরা দেখতে পাই যে এরকম হতে পারে যে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, সেপাল উইথ, সেপাল পেটাল লেন্থ হ্যান্ড দেন, এবং সেগুলোতে আমরা স্পিসিস আইডেন্টিফাই করতে পারি। এবং আচ্ছা, আমরা তার আগে ধরেন এরকম করতে পারি আর কি, সেটা নিয়ে আমরা আসতেছি। বাট ইমেজের ক্ষেত্রে আমাদের এরকম ফিচার কি, ইমেজের ক্ষেত্রে আমাদের এরকম ফিচার কি আদৌ আছে? নাই। এর জন্য পার্টিকুলারলি এক ধরনের মডেল ইউজ করে, যেরকম বলে সিএনএন মডেল। সিএনএন মডেলগুলো ইমেজকে থেকে ইম্পর্টেন্ট ফিচার বের করতে পারে, এবং সেটা আমরা একটু পর দেখব। তার আগে আমরা দেখি যে মেশিন লার্নিংয়ে যে আমাদের ফিচারগুলো ইউজ করি, যে ফিচারগুলোকে বলা হয় হচ্ছে ইনপুট হিসেবে দেই। যেমন ধরেন এক্ষেত্রে একটা একটা ফুলের স্পেসিস আইডেন্টিফাই করার জন্য আমরা পিটাল লেন্থ, সিপাল লেন্থ, এই অর্থাৎ পিটালটা কতটুকু সাইজের, হ্যাঁ এগুলো দিয়ে আমরা হচ্ছে একটা স্পিসিস কী সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। সো এই যে আইডেন্টিফাই করা আমাদের রোবোটিক্সের ক্ষেত্রে অনেক সময় এরকম লাগতে পারে যে একটা রোবট মুভ করবে কি মুভ করবে না, সেটা ডিপেন্ড করতেছে কী কী ইনপুটের উপর। সো এই যে ইনপুটে কী কী ফিচার আছে, কী কী ফিচার দরকার, কী কী ফিচার দরকার না, এগুলোকে বলা হয় হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট আর কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট না। সো কিছু যারা কিছু কলাম রাখবে, কিছু কলাম রাখবে না, এমন হতে পারে কিছু কলাম ট্রান্সফর্ম করলে বেটার হয়। সো অনেক সময় হচ্ছে এই কাজগুলো ম্যানুয়ালি করা হয়, যে একটা একটা করে দেখা হয় যে এই কোন ফিচারটার ভ্যালু কত, কী দিলে বা ভালো হবে, কী দিলে ভ্যালুটা হবে, কোন ওয়েটটা বেশি দেওয়া হবে, কোন ওয়েটটা না করা হবে। সবাই যদি ম্যানুয়ালি একটা একটা করে দেখে একটা হিউরিস্টিক বের করি, সেটাকে বলা হচ্ছে হ্যান্ডক্রাফটেড হিউরিস্টিক্স, হ্যান্ডক্রাফটেড টেকনিক্স আর কি। সেগুলো আমরা নিজেরা ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি আমরা ডাটাটা অ্যানালাইসিস করে দেখি যে হ্যাঁ এটা খুব বেশি হলে এটা এইটা, এটা যদি ছোটো হয় এটা ওইটাই। যে ম্যানুয়াল যে কমন সেন্স রিজনিং উভয় যে আমরা করতে পারি, সেটাকে হ্যান্ডক্রাফটেড ফিচার্স বলা হয়। আর মেশিন লার্নিং এটা অটোমেটিকলি লার্ন করার চেষ্টা করবে, ইনপুটের সাথে আউটপুটের কানেকশনটা কী হবে। তো বেসিক্যালি ডিপ লার্নিং হচ্ছে একটা টাইপ অফ মেশিন লার্নিং, যেটা হচ্ছে মাল্টিপল লেয়ার্স অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করে, এবং এইগুলা হচ্ছে বেসিক্যালি ইনপুট ফিচারটাকে প্রসেস করে আরও বেটার ফিচার তৈরি করে, যে বেটার ফিচার থেকে আমরা আলটিমেটলি ইজিলি আমাদের টার্গেট অবজেক্টিভটা আইডেন্টিফাই করতে পারবো। সো এখানে ইনপুট ফিচারগুলো কী কী, সেপাল লেন্থ, সেপাল উইথ, পিটার লেন্থ, হ্যান্ড দেন, এগুলো থেকে আমরা আরও মিনিংফুল একটা ফিচার বের করবো, যে ফিচারটা থেকে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো ওটা কোন ধরনের স্পিসিস, স্যাটোসা নাকি অন্য কিছু। সো ডিপ লার্নিং হচ্ছে আসলে দুটো জিনিস, একটা হচ্ছে নর্মাল নিউরাল নেটওয়ার্কে এক দুটো লেয়ার থেকে, ডিপ লার্নিংয়ে অনেক কটা লেয়ার থেকে। আর নর্মাল নিউরাল নেটওয়ার্কে হচ্ছে সাধারণত আমরা ইনপুট ফিচারের উপর অনেক ডিপেন্ডেন্ট, আমরা ভালো ফিচার পেলে আমাদের নর্মাল নিউরাল নেটওয়ার্ক ভালো কাজ করে, মেশিন লার্নিং অ্যালগরিদম ভালো ফিচার পেলে ভালো কাজ করে। আর ডিপ লার্নিং হচ্ছে ভালো ফিচারের উপর ডিপেন্ডেন্ট না, ডিপ লার্নিং ফিচারগুলো যে প্রসেসিং করতে হয়, কোন ফিচারটা ভালো কোন ফিচারটা ভালো না, এই জিনিসগুলো ডিপ লার্নিং নিজের থেকেই অটোমেটিকলি করে ফেলে, এবং সেটার মাধ্যমে সে আরও বেটার ফিচার তৈরি করে। সে ডিপ লার্নিং ইউজ করে হচ্ছে আমরা দেখবো ক্যাট ডগ ক্লাসিফাই করা যায়, রোবট ল্যান্ডমার্ক বেস রেকর্ডিং করতে পারে, অনেক কিছু করতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। কারণ আমি একটু ব্রেক নিই 5 মিনিট।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি এখন। তো আমরা দেখছিলাম হচ্ছে কীভাবে অবজেক্ট ডিটেকশন করতে হয়। সো অবজেক্ট ডিটেকশন করার আগে আমরা দেখবো যে হচ্ছে এখানে ফিচারগুলো করতে হবে, যে এখানে ক্যাট কীভাবে বুঝবো ক্যাট কোনটা। আগেরবার ধরুন সাপোজ পিসিসের জন্য আমাদের কিছু ফিচার ছিল, সেপার লেন্থ, সেপার উইথ, এটার লেন্থ, এটার উইথ, এই ফিচারগুলো ছিল। এই ফিচারগুলো আমরা কীভাবে বের করছিলাম? এই ফিচারগুলো আমরা হচ্ছে অনেক কষ্ট করে এক্সপার্ট নলেজ থেকে বের করছিলাম যে না, সেপার লেন্থ হচ্ছে বের করলে হয়তো সেখান থেকে স্পিসিস বের করা যেত। এটা হচ্ছে বেসিক্যালি ডোমেইন নলেজ বলা হয় যেটাকে, যে আমরা আসলে জানি অনেক দিন ধরে ফুল দেখার মাধ্যমে যে এই জিনিসগুলো যদি কালেক্ট করি তাহলে এইগুলো থেকে আমরা আসলে আইডেন্টিফাই করতে হবে স্পিসিসকে। আবার ঠিক তেমনি মেডিকেল ডোমেইনে যেমন আমরা বলছিলাম টিউমার সাইজ, টিউমার এজ, এই জিনিসগুলো আমরা অনেক কষ্ট করে বের করছিলাম যে হ্যাঁ এই জিনিসগুলোর সাথে আসলে ডিজিজ আছে কি না এগুলো ডিপেন্ড করে। সো এই জিনিসগুলো বের করার জন্য এখনও একটা ডাক্তারকে লাগবে, একটা ডায়াগনোসিস লাগবে, যে হ্যাঁ এই ডায়াগনোসিস করে বের করতে হবে যে হ্যাঁ এটা কত বড়, এটার এজ কতটুকু, তারপর আমরা সেখান থেকে জাস্ট ইজি একটা মেশিন লার্নিং মডেল দিয়ে আমরা বের করে ফেলতে পারবো যে টিউমার আছে কিনা। ঠিক তেমনি সিস কি বের করার জন্য আমার সেপালটা মাপতে হবে খুব ভালোভাবে, লেন্থ মাপতে হবে, উইথ মাপতে হবে, পেটাল মাপতে হবে, উইথ মাপতে হবে, তারপর হয়তো আমরা খুব ইজিলি বের করতে ফেলতে হবে এটা স্পিসিস। বাট ক্যাটের ক্ষেত্রে ফিচারটা কি? ক্যাটের ক্ষেত্রে ফিচারটা কিন্তু অটোমেটিকলি বোঝা যায় না, এটা আসলে ইমেজ। ইমেজ আসলে কি, ইমেজ রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা অনেক নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইমেজের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা পিক্সেল, এবং পিক্সেলের ভ্যালু যদি 0 হয় তাহলে ধরেন পুরো সাদা, আর ভ্যালু যদি হাই হয় তাহলে পুরো কালো। সো এখানে যে একটা লাইন টানা হচ্ছে সেই লাইনটাকে আমার কম্পিউটার রিপ্রেজেন্ট করা হয় ধরেন এভাবে, জিরোগুলো হচ্ছে সাদা আর ওয়ানগুলো হচ্ছে কালো। সো এইভাবে কম্পিউটার হচ্ছে একটা ইমেজ রিপ্রেজেন্ট করা যায়। এখান থেকে মিনিংফুল ইনফরমেশন পাওয়া কিন্তু টাফ। সেজন্য আমরা একটা পসিবল ওয়ে করতে পারি, সেটা হচ্ছে ইমেজটাকে পুরোপুরি একটা 2D ইমেজ, যেটা 2D স্ট্রাকচার, এটাকে ফ্ল্যাটেন করে একটা 1D একটা নাম্বার তৈরি করতে পারি, 1D একটা অ্যারে তৈরি করতে পারি, এবং তারপর হচ্ছে এটার উপরে নিউরাল নেটওয়ার্ক চালা দিতে পারি। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইমেজ যদি 3x3 হয়, 3x3 পিক্সেল থাকে, মানে 3x3 ইমেজ, অর্থাৎ 9 পিক্সেল একটা ইমেজ যদি হয়, সেই ইমেজটাকে আমরা ফ্ল্যাটেন করে একটা 9 সাইজের একটা অ্যারে তৈরি করি, এবং সেটাকে হচ্ছে ফিচার হিসেবে পাস করে দেবো একটা নিউরাল নেটওয়ার্কে। তো অর্থাৎ ক্যাটের ক্ষেত্রে ধরেন আমরা এই মাঝখানের পার্টটা একটা নিউরাল নেটওয়ার্কে পরপর ক্যাটের প্রত্যেকটা পিক্সেল এর ভ্যালু পাস করে একটা নিউরাল নেটওয়ার্কে পাস করে দেবো। সো এভাবে হচ্ছে আমরা চাইলে করতে পারি। বাট এর সমস্যা হচ্ছে কি, দেখেন এখানে সমস্যা হচ্ছে 3x3 জন্য 9টা ফিচার লাগবে, 12x12 জন্য লাগবে 144টা, 640 অর্থাৎ ফুল এইচডি না, স্ট্যান্ডার্ড এইচডিও না, খুবই 480p এর নিচে একটা ছবি, এই ছবির জন্য লাগবে হচ্ছে 2085, মানে 2,85,000টা ফিচার লাগবে। আর আমরা যে 8GB চিন্তা করি, অর্থাৎ রঙিন ছবি চিন্তা করি, তাহলে আরও 3টা করে লাগবে প্রত্যেকটা পিক্সেলের জন্য। সো টোটাল হচ্ছে 8,56,800টা ফিচার লাগবে জাস্ট একটা খুবই লো রেজলিউশন একটা ইমেজকে ক্লাসিফাই করার জন্য। এত ইনপুট ফিচার আসলে প্রসেস করা অনেক টাফ, এবং প্রত্যেকটা ফিচার কিন্তু আলাদাভাবে ডিল করতে হবে, তাই না? এর চেয়ে বেটার একটা অপশন হচ্ছে আপনার সিএনএন চিন্তা করা। তো সিএনএন বা কানেল চিন্তা করা, সেখানে আমার আসার আগে একটা জিনিস বললাম, যেখানে দেখেন স্ট্রাকচারাল কোনো ফিচার নেই। এই যে এই পিক্সেলটা ধরেন উপরের যে পিক্সেল 1 পিক্সেলটা যে 4 নম্বর পিক্সেলের কাছাকাছি, এটা কিন্তু আসলে ফ্ল্যাটেন করলে হারা যাচ্ছে। ফ্ল্যাটেন করলে মনে হচ্ছে যে 1 1 0 4 2 1 0 2 1, 1 যে 4-এর কাছাকাছি, 4 যে 0-এর কাছাকাছি, এটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না, তাই না? তো এই কারণে কিন্তু আসলে অনেক ইনফরমেশন হারা যাচ্ছে, যে 1 1 0 4 2 1 0 2 1, এখানে যে 1 আর 4 কাছাকাছি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সো এই জন্য একটা আইডিয়া হচ্ছে ইমেজ জাতীয় ডাটার উপরে কাজ করার জন্য, সেটা হচ্ছে কানের বা ফিল্টার। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এই পার্টটা লার্ন করা হয়, কানের পার্টটা। তো আমরা এখানে যেটা করি, ধরেন একটা ইমেজ জাতীয় একটা ম্যাট্রিক্সের মতো, এখানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে নাম্বার আছে, বা প্রত্যেকটা সেলে একটা করে নাম্বার আছে। সো এই নাম্বারগুলোর কয়েকটা নাম্বার নিয়ে একটা লোকাল একটা একটা ইফেক্ট রান করি, বা লোকাল একটা কয়েকটা পিক্সেলের ভ্যালু এভারেজ করে বা মাল্টিপ্লাই করে আমরা একটা কিছু বের করি, সেটাকে আমরা বলি কার্নেল। আর এই কার্নেলে মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা ইনপুট ডাটাটা প্রসেসড হয়। তো এখানে দেখেন যেটা হয় সেটা হচ্ছে এইখানে দেখেন 4 9 1 1 4 4 1 2 9 এরকম 9টা ভ্যালু দেখা যাচ্ছে। আর কার্নেল ফিল্টার দেওয়া হচ্ছে 1 2 3 -4 7 4 2 -5 এরকম। এখন যেটা হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা একটার সাথে গুণ হবে, 4 একের সাথে গুণ হবে, 2 9 এর সাথে গুণ হবে, 3 একের সাথে গুণ হবে, এভাবে প্রত্যেকটা গুণ হয়ে যোগ হবে, যোগ করে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা এখানে লিখি। এভাবে একটা ফিল্টার অ্যাপ্লাই করার প্রসেসটাকে বলা হয় হচ্ছে কনভলিউশন। এখানে একটা পার্টিকুলার এক্সাম্পল দেখানো হয়েছে। দেখেন যে প্রথমে হচ্ছে আমরা কী করছি, যেটা করছি সেটা হচ্ছে এই পার্টিকুলার আমাদের কানেলটা ক্যাপ প্রথমে অ্যাপ্লাই করছি হচ্ছে আমাদের কী করছি, আমরা কানেলটাকে অ্যাপ্লাই করছি হচ্ছে এটাতে,
তারপর আমরা এটাতে অ্যাপ্লাই করছি, তারপর এটাতে অ্যাপ্লাই করছি, এভাবে করে আমরা পুরো ইনপুট ডাটাকে ছোটো একটা ডাটাতে ম্যাপ করছি। এখন এই পার্টটা বুঝতে হয়তো একটু টাফ মনে হতে পারে যে কেন আমরা ফিল্টার অ্যাপ্লাই করছি, এটা সুবিধাটা কি, কেন এটা করতেছি। সো আবার বলছি, করার কারণটা হচ্ছে আমরা যদি ইমেজটাকে একটা 1D আর হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু অনেক ফিচারটা হারায় যায়। বাট অন দ্য আদার হ্যান্ড ইমেজটাতে লোকাল কিছু ফিচার থাকে, তাই না? যেমন ধরেন এই বিড়ালের ছবিটা যদি দেখি তাহলে বিড়ালের চোখটা কিন্তু খুব অল্প জায়গা জুড়ে জুড়ে আছে। সো কমন একটা আইডিয়া হতে পারে যে ইমেজের পুরোটাকে একসাথে চিন্তা না করে ইমেজের অল্প কিছু অংশ একবার করে চিন্তা করি, এবং অল্প কিছু অংশ দেখে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো একটা নির্দিষ্ট জায়গায় সামারাইজ করি। সো ফিল্টার জিনিসটা একটা সেটাই করে যে ইমেজের অল্প কিছু ব্লক দেখে, 9x9 ব্লক দেখে, এবং 9x9 ব্লকের জন্য সে কিছু ওয়েটকে মাল্টিপ্লাই করে। সেই ওয়েটটা হচ্ছে আমাদের নর্মাল নিউরাল নেটওয়ার্কে যেমন W1 W2 W3 ছিল, এখানে এই ম্যাট্রিক্সটা যে ওয়েটটাকে আমরা এটার এই 9টা ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করবো সেটাকে বলা হচ্ছে কার্নেল। সো এই কার্নেলটা হচ্ছে আমার ওয়েট, এই কার্নেলটাকে আমরা মাল্টিপ্লাই করবো। এই সেম জিনিসটা প্রত্যেকটা জন্য হবে, প্রথমে এই 9টার জন্য হবে, তারপর এই 9টার জন্য হবে, তারপর এই 9টার জন্য হবে, এবং মাল্টিপ্লাই করে যে সামেশনটা সেটা আমরা লিখবো। সো যেমন এখানে এই পুরা কার্নেলটাকে মাল্টিপ্লাই করা হয়েছিল প্রথমে এই 9টার সাথে, তারপর আউটপুটটা এখানে লেখা হয়েছে, এই 9টার সাথে করে আউটপুটটা এখানে লেখা হয়েছে, এই 9টার সাথে করে আউটপুটটা এখানে লেখা হয়েছে, এবং সো অন সো ফোর্থ করে আমরা কিন্তু এরকম 5x5 একটা ম্যাট্রিক্স থেকে 3x3 ম্যাট্রিক্স পাচ্ছি। অর্থাৎ এই 5x5 যে ডাটাটা আছে সেই ডাটাটার লোকাল 9টা করে নিয়ে যে এভারেজটা পাচ্ছি বা যে কালেকশনটা পাচ্ছি সেটা আমরা একটা একটা করে লিখতেছি। অর্থাৎ এই পুরো ডাটাটাকে আমরা সামারাইজ করে এখানে নিয়ে আসতেছি, এবং প্রত্যেকটা ব্লকে যে সামারিটা লিখতেছি সেই সামারিটা হচ্ছে সারাউন্ডিং 9টা ব্লক থেকে পাচ্ছি। তো এভাবে আমরা ইনফরমেশনটাকে কমপ্লেক্স করে নিয়ে আসতেছি, ইনফরমেশনটা থেকে ফিল্টার দিয়ে ছোটো করে আসতেছি। সো পুরাটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে একবারে করতে গেলে আমার পুরো ইনফরমেশনটা একসাথে প্রসেস করতে হতো, এবং অনেক ফিচার লাগতো, এবং অনেক ইনপুট, অনেক লার্নেবল প্যারামিটার লাগতো, কারণ প্রত্যেকটা ফিচারের জন্য একটা করে ওয়েট লাগতো। এখানে কিন্তু আমরা একই ওয়েট এর ম্যাট্রিক্স, একই ওয়েটের ফিল্টার প্রত্যেকটা পিক্সেলের জন্য, মানে প্রত্যেকটা 9x9 পিক্সেলের 3x3 পিক্সেলের জন্য অ্যাপ্লাই করতেছি, ফলে আমাদের কিন্তু ওয়েট লাগতেছে অনেক কম। সো বেসিক্যালি কনভলভের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এখানে যেমন একটা ফিচার আছে, সেই ফিচারটা এখানে দেখেন আমরা যেটা করি সেটা হচ্ছে, ধরেন আমাদের কাছে একটা ফিল্টার দেওয়া, সেই ফিল্টারটা ধরেন হচ্ছে এরকম, ফিল্টারটা হচ্ছে 10, আমাদের যদি একটা ফিল্টার থেকে 101010101 এরকম একটা ফিল্টার যদি আমাদের কাছে থাকে, সেই ফিল্টারটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো দেখেন, ফার্স্টে শুরুর দিকে সব করার সাথে অ্যাপ্লাই করবো, তারপর এই শুরুতে অ্যাপ্লাই করবো, তারপর এই শুরুতে অ্যাপ্লাই করবো, এইভাবে অ্যাপ্লাই করে টোটাল সামটা লিখতে থাকবো। দেন ফার্স্ট টাইম যখন আমাকে অ্যাপ্লাই করা হয়েছিল তখন এই সব কটাকে গুণ করার পর সামেশনটা আছে, সামেশনটা ছিল 4, সেই 4টা এখানে লেখা আছে। তারপরে এই সব কটা গুণ করে আমি জিনিসটা স্টোরি দেখাই, হাতে হাতে দেখাবো, সমস্যা নেই, চিন্তা করবো না। এবং তারপর লাস্টের লাইনে যখন এখানে অ্যাড করা হয়েছে সব টুক করে 4 পাওয়া গেছে, এবং সেই ফিচারটা পাওয়া গেছে। তো এরকম বিভিন্ন ফিচার, এই ফিচারগুলো আসলে একটা ইমেজ থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারে। তো যেমন ধরেন এরকম আপনি যদি আপনি ইমেজকে ব্লার করতে চান, তা ব্লার করার জন্য এরকম একটা কার্নেল বা ফিল্টার ইউজ করা যায়, সেই ফিল্টারটা আসলে ইমেজকে ব্লার করে দেয়। ঠিক তেমনি আপনি যদি এজ বের করতে চান ইমেজ থেকে, তাহলে সেই এজ বের করার ক্ষেত্রে কিন্তু এরকম এজ বের করা বলতে হচ্ছে ইমেজের যে শার্প পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বের করতে চান, বা ইমেজের বর্ডারগুলো বের করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এরকম ফিচার ইউজ করা যায়। তো আমরা এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কে আমরা এই ফিল্টারগুলা বা এই ফিচার, মানে এই ফিল্টারগুলো হচ্ছে আমরা ফিক্সড ইউজ করবো না, আমরা বরং এই ফিল্টারগুলো কেমন হলে ইনপুটটাকে ভালোভাবে ক্যাপচার করতে হবে সেটা শিখবো। সো এরপর আমরা যেটা করবো লাস্টে, আমরা সেটা হচ্ছে সিম্পল কিছু এভারেজিং করবো আমাদের ইনফরমেশনগুলো আছে, যে ধরেন এখানে যেমন অনেক কয়টা এরকম, আমরা যদি এরকম সিএনএন ইউজ করি, কয়েকবার রান করি, তাহলে দেখবেন যে ইভেনচুয়ালি হচ্ছে আমাদের ডাটা সংখ্যা কমে যাবে, কারণ হচ্ছে ফিচার একটা কনভলিউশন কার্নেল রান করলে কিছু ইমেজটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে। তো ছোট হয়ে যাওয়ার পর ইভেনচুয়ালি আমরা হচ্ছে এভারেজ করব বা ম্যাক্স পুলিং করব। সো এভারেজ বেসিক্যালি আমরা 4টা সেল থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু নিব, অথবা 4টা সেল থেকে এভারেজটা নিব। এটা এভারেজ যদি নেই 4টা সেল থেকে বা 8টা সেল থেকে বা যেই কটা সেলই হোক, এভারেজ করলে বলা হয় সেটাকে হচ্ছে ম্যাক্স পুলিং। আমরা যদি এভারেজ করলে বলা হয় এভারেজ পুলিং, ম্যাক্সিমামটা নিলে ম্যাক্সিমাম পুলিং। সো বেসিক্যালি আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে, আমরা ইনপুটে ইমেজ আছে, হাই রেজলিউশন ইমেজ থাকে, সেই ইমেজের প্রত্যেকটা ছোটো ছোটো ব্লকে আমরা একই ফিল্টার অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর ইমেজটা আস্তে ছোটো হতে থাকে। ফাইনালি আমরা যেটা করি সেটা হচ্ছে ইমেজ যখন যথেষ্ট ছোটো হয়ে যায়, তো ইমেজের প্রত্যেকটা ছোটো ছোটো ব্লক থেকে এভারেজ বা ম্যাক্সিমাম নিয়ে আরও ইমেজটাকে ছোটো করি।
ইভেনচুয়ালি দেখা যায় যে একটি ইমেজ থাকে অনেক বড়, সেই ইমেজটা প্রথমে বাড়তে মানে এই কনভলিউশন করার মাধ্যমে আস্তে আস্তে যেটা হয়, ইমেজটা আস্তে ছোট হতে থাকে, ইমেজের ডাটা, প্রত্যেকটা ইমেজের পিক্সেলের ডাটা বাড়তে থাকে আস্তে আস্তে। কারণ আমাদের দেখা যায় কনভলিউশন এরকম ফিল্টার একটা থাকে না, অনেক কটা ফিল্টার থাকে এবং প্রত্যেকটা ফিল্টার আলাদা আলাদা ফিচার ক্যাপচার করে। সো আস্তে আস্তে ফিচার বাড়তে থাকে কিন্তু ইমেজের রেজলিউশন কমতে থাকে। ইভেনচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ইমেজের ফিচারটা কমে, ইমেজের ডাইমেনশন কমে যায়, জিরোতে চলে যায়, মানে 1:1 হয়ে যায়, বাট সবটা হয়ে যায় ফিচার। এবং এই ফিচারটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের ফাইনাল নিউরাল নেটওয়ার্কে আর কি। ইনিশিয়ালি যে ফিচারটা ছিল আমার ম্যানুয়াল ফিচার দিয়েছিলাম, যে সেপার লেন্থ, পেটাল উইথ হ্যান্ড ত্যান, বাট এখানে যেটা হয় সিএনএন মডেলের ক্ষেত্রে, সিএনএন মডেল হচ্ছে এই কানেলগুলো লার্ন করে এবং কানেলগুলোর থেকে সে আস্তে আস্তে বিভিন্ন ফিচার অ্যাপ্লাই করে, মানে কানেল অ্যাপ্লাই করে সে আস্তে আস্তে ফিচার বাড়াতে থাকে, ইমেজের ডাইমেনশন কমাতে থাকে আনটিল জাস্ট ফিচারই থাকে। এবং সেই হাই কোয়ালিটি ফিচারগুলো ইউজ করে সেটা ফুলি কানেক্টেড নেটওয়ার্ক বা নর্মালি নিউরাল নেটওয়ার্ক যেটা আমরা দেখছিলাম সেই নিউরাল নেটওয়ার্কটা ট্রেন করে এবং ফাইনালি ইমেজকে ক্লাসিফাই করতে পারে। সো দেখা যায় যে আমরা যদি একটা সেনেন মডেল ট্রেন করি, দেখা যায় সেনেন মডেল এরকম অদ্ভুত অদ্ভুত ফিচার তৈরি করে। এই ফিচারগুলো হচ্ছে ইমেজ থেকে বিভিন্ন কোয়ালিটি জিনিসপাতি এক্সট্র্যাক্ট করে। দেখা যাচ্ছে যে ফার্স্ট লেভেলে দেখা যাচ্ছে এরকম কিছু জিনিস এক্সট্র্যাক্ট করছে এই ইমেজ থেকে, সেকেন্ড লেয়ারে আরও কিছু ফাইন কিছু জিনিস এক্সট্র্যাক্ট করছে, এরকম আরও কিছু ফিচার এক্সট্র্যাক্ট করার মাধ্যমে যে ফাইনাল যে ফিচার তৈরি করে সেই ফাইনাল ফিচার থেকে দেখা যায় ইমেজগুলোকে ঠিক ভালোভাবে ক্লাসিফাই করা যায়। সো শুধু ক্লাসিফিকেশন দিয়েই শেষ না, আমরা চাইলে এই ইমেজ আরও বেশি করতে পারি। আমরা চাইলে এই ক্লাসিফিকেশনের পাশাপাশি আমরা কোথায় আছে সেটা বের করতে পারি, এই ক্যাট, এটা যে একটা ক্যাট সেটা আইডেন্টিফাই তো করতেই পারি, প্লাস ক্যাটটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারি। এটাকে বলা হয় অবজেক্ট ডিটেকশন। সো সাম পপুলার অ্যালগোরিদমস, যেমন আমরা যদি দেখি যে সিএনএন মডেল অনেক ব্যবহৃত হয়, তার মধ্যে একটা পার্টিকুলার মডেল হচ্ছে রেজনেট 50, আপনি এটার নাম শুনে থাকতে পারেন। আবার অবজেক্ট ডিটেকশনের জন্য অনেক বেশি বহুল ব্যবহৃত একটা মডেল হচ্ছে ইয়েলো। ইয়েলো একটা খুবই পপুলার একটা মডেল, মানে রবোটিক্সে এটা খুব বেশি ইউজ করা হয় কারণ এটা খুবই ফাস্ট, এটা খুবই রিয়েল টাইম। মানে রবোটিক্সে আমরা চাই হচ্ছে অবজেক্ট ডিটেক্ট করে সেটা কোথায় পজিশনে আছে, যেমন আমরা চাই ভিজুয়াল হোমিংয়ের ক্ষেত্রে আগুনটা কোন পজিশনে আছে বা ল্যান্ডমার্কটা কোন পজিশনে আছে বের করতে চাই। এক্ষেত্রে ইয়েলো খুবই ইফেক্টিভ একটা মডেল। ইয়েলো ক্যামেরা দেখে বলে দিতে পারে যে এখানে এই বস্তুটা আছে, এখানে এই বস্তুটা আছে, এটা খুব ফাস্ট বলতে পারে। তো ইয়েলো হচ্ছে এটা এরকম একটা কনভলিউশনাল মডেল, যেটা আসলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ইউজ করে, অর্থাৎ কার্নেল বা ফিল্টার ইউজ করে হচ্ছে ইমেজগুলোকে প্রসেস করার জন্য। এবং প্রসেসিং শেষ হওয়ার পর এটা আসলে অবজেক্ট ডিটেকশনও করতে পারে, অর্থাৎ কোন অবজেক্টটা কোথায় আছে, একটা ধরেন একটা ইমেজ দিলাম সেখানে আগুন কোথায় আছে সেটা সে বের করতে পারেই, প্লাস আগুন কোন জায়গাটাতে আসে সেটাও সে বের করতে পারে। এটা খুবই ফাস্ট করতে পারে। সো ইয়েলো মডেলটার পূর্ণরূপ হচ্ছে ইউ অনলি লুক ওয়ান্স, এবং এটা রবোটিক্সে খুবই পপুলার। এবং এটা যেটা করা হয় সেটা রেসিডুয়াল ব্লক ইউজ করে, বেসিক্যালি এক ধরনের কনভলিউশনাল মডেল। বাউন্ডিং বক্স ইউজ করে সে হচ্ছে বের করে কিভাবে কোন অবজেক্টটা কোথায় আছে। এটা ডিটেলসগুলো আমরা এখন দেখতে পাবো না, বাট আমরা যদি ইয়েলো ইউজ করি, ইয়েলো মডেলটা রান করি, তাহলে আমরা চাইলে একটা ইমেজ থেকে আমরা চাইলে গাড়িটা, এখানে গাড়ি আছে সেটা তো বের করতেই পারবো, গাড়িটা কোন জায়গা দূরে আছে সেটাও বের করতে পারবো। সো এই হচ্ছে আমাদের মেশিন লার্নিং স্লাইডের মোটামুটি ফাইনাল জিনিসটা। সো আমরা বেসিক্যালি যেটা বুঝলাম সেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা দেখলাম হচ্ছে কিছু সিম্পল ওয়েট দিয়ে আমরা হচ্ছে যদি ভালো ফিচার থাকে আমাদের হাতে তাহলে আমরা সেই ফিচারগুলো থেকে আমরা খুব সিম্পল কিছু ওয়েট ইউজ করে আমরা ক্লাসিফাই করতে পারবো যে কোন একটা জিনিস কী বা ভালো বা খারাপ। বাট ইমেজের ক্ষেত্রে এটা করা পসিবল। ইমেজের ক্ষেত্রে ডাটা অনেক বেশি, ফিচার অনেক বেশি হয়ে যায়, কারণ ইমেজের রেজলিউশনের সাথে সাথে কিন্তু ফিচারের সংখ্যা বাড়ে। তো এই জন্য ইমেজের ক্ষেত্রে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে একটু ফিল্টার লার্ন করতে চাই, কনভলিউশনাল ফিল্টার। তো ফিল্টারগুলো কীরকম হয় আমরা দেখলাম। ফিল্টারের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের কাছে কিছু ডাটা আছে, ধরেন আমাদের কাছে ডাটা আছে বললাম হচ্ছে 1 2 3 5, ধরলাম 3 2 1 6, তারপর ধরলাম হচ্ছে 7 2 5 3, তারপর ধরলাম হচ্ছে ধরেন 9 2 1 4, এরকম আছে, ঠিক আছে। তো এই ডাটাটাকে আমার আসলে অনেক ডাটা, ধরেন আমার জন্য ধরেন এটা অনেক ডাটা, আমি এটাকে সামহাও প্রসেস করতে চাই। হ্যাঁ, আমরা এটাকে প্রসেস করে সিম্পলিফাই করতে চাই। সো আমরা এটা থেকে কিছু ইম্পর্টেন্ট ফিচার বের করতে চাই। সো এই জন্য ফিচারের জন্য আমরা যেটা করবো কনভলিউশন করবো কি ছোটো একটা ম্যাট্রিক্স, ধরেন 3x3 ম্যাট্রিক্স, যেটা ধরেন 1 0 1 0 1 0 আর 1 1 0। এইটাকে এইটা হচ্ছে আমরা এইটার উপর অ্যাপ্লাই করবো। এই ফিল্টারটা অ্যাপ্লাই করবো বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই প্রথম 9টার উপরে এই 9টা বসাবো, অর্থাৎ আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট যে টার্মটা হবে সেই টার্মটা হবে হচ্ছে প্রথম যে টার্মটা
আমাদের আউটপুট করে যে আমাদের কনভলিউশন করার পরে যে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা প্রথম টার্ম যেটা হবে সেটা হচ্ছে এই যে টার্মটা হবে সেটা হবে হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টকে পেয়ার এলিমেন্ট ওয়াইজ এই কার্নেল দিয়ে গুণ করা হচ্ছে। এটাকে গুণ করবো 1 দিয়ে, এটাকে গুণ করবো 0 দিয়ে, এটাকে গুণ করবো 1 দিয়ে, এটাকে গুণ করবো 0 কে, এটাকে গুণ করবো 1 দিয়ে, এটাকে গুণ করবো 0 তে, এটাকে গুণ করবো 1 দিয়ে, এটাকে গুণ করবো 1 দিয়ে, এটাকে গুণ করবো 0 তে। এবার টোটাল যে সামটা পাবো সব কটা যোগ করে সে টোটাল সামটা পাবো কত আমরা? টোটাল সামটা পাবো হচ্ছে এক্ষেত্রে 1 3, তারপরে 4 4 আর এখানে 6 আর এখানে হচ্ছে 7 মানে 13 13 প্লাস 2 হচ্ছে 15। সো এখানে 15 পাবো। সিমিলারলি আমরা পরের বার যেটা করবো সেটা হচ্ছে আমরা পরের বার আমরা যেটা করবো সেটা হচ্ছে ধরেন এই 9টায় ভ্যালু নেবো, এরকম 9টা ভ্যালু নেবো। সো এই 9টা ভ্যালু নিলাম। তারপরে প্রত্যেকটা ফিল্টারের প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজে মাল্টিপ্লাই করবো। সো এখানে পাবো কত 1, এখানে পাবো হচ্ছে 0 1, তারপরে হচ্ছে তারপর আমরা পাবো হচ্ছে 0, তারপর পাবো 1, তারপর পাবো হচ্ছে 0, তারপর পাবো 1, তারপর পাবো 1, তারপর আমরা যদি সব করে যোগ করে দিই এবার পাবো কত 2 প্লাস 4 6 6 আর 1 7 7 প্লাস 9 54। সো এভাবে হচ্ছে আমরা এই ইনপুটকে এই ফিল্টারটা এই যে পার্টিকুলার ফিল্টার দিয়ে মাল্টিপ্লাই করার মাধ্যমে আউটপুটটা পাচ্ছি এবং আউটপুটটা বেশ কম রেজলিউশনে হচ্ছে। বাট এই ফিল্টারটা কীরকম, এই ফিল্টারটা যদি ডিফারেন্ট টাইপের হয় তাহলে ডিফারেন্ট টাইপের আউটপুট পাওয়া যায়। সো ধরেন আমি যদি কনভলিউশন দেখাই আপনাদেরকে, টানেল সো দেখেন আমরা যদি বিভিন্ন রকম ফিল্টার যেমন 3x3 ফিল্টার বিভিন্ন রকম ইউজ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কী হয় বিভিন্ন রকম ইফেক্ট পাওয়া যায়। দেখা যাচ্ছে এই ফিল্টারটা ইউজ করলে যা আছে তাই থাকে, এই ফিল্টারটা ইউজ করলে ইমেজের যে প্রত্যেকটা বর্ডারগুলো পাওয়া যায়, বা এই ফিল্টারটা ইউজ করলে ইমেজটা আরও শার্প হয়ে যায়। সো আবার একটা এই ফিল্টারটা ইউজ করলে ইমেজটা ঘোলা হয়ে যায়। সেরকম বিভিন্ন ফিল্টার ইউজ করলে কিন্তু ইমেজটাকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করা যায়। সো এখন ইমেজটাকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম তো করা যায় আমরা মানলাম, বাট আমরা কিভাবে হচ্ছে আমরা ইমেজটাকে ট্রান্সফর্ম করব? এই যে ট্রান্সফর্ম করার যে ওয়েটা এটা কিন্তু আসলে আমরা পার্টিকুলার কোনো ওয়েতে করব না। আমরা হচ্ছে এই পার্সন যে ফিল্টারটা করবো, যে ফিল্টারটা এই ফিল্টারটা কিন্তু আমরা লার্ন করবো অ্যাকচুয়ালি, এই ফিল্টারের ওয়েটগুলো আমরা লার্ন করবো। এখানে একটা জিনিস আমি একটু গ্লস ওভার করি, সেটা হচ্ছে আমরা সাধারণত আমি যেটা দেখি সেটা হচ্ছে 101কে আমরা সরাসরি 101 হিসেবে করছি, বাট অ্যাকচুয়াল যখন কনভলিউশন করা হয় কনভলিউশনের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, সেই ম্যাথমেটিক্যাল ডেফিনেশনের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করি হচ্ছে এটার সাথে, মানে উল্টাও করে মাল্টিপ্লাই করি, অর্থাৎ রো ওয়াইজ রো আর কলম ফ্লিপ করে তারপর মাল্টিপ্লাই করি। সো অর্থাৎ দেখা যায় যে আমরা যদি এরকম হয়, আমি এক্ষেত্রে যেটা করছি হচ্ছে 1কে 1-এর সাথে 0কে 0-এর সাথে এরকমভাবে করছি, বাট অ্যাকচুয়ালি এরকম হয় না। কনভলিউশনের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সেটা অনুযায়ী হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে দাঁড়ান এইটা মাল্টিপ্লাই হয় এটার সাথে, তারপর ধরেন এটা মাল্টিপ্লাই হচ্ছে এই পাশের সাথে, মানে একটু উল্টে যায়, ডায়াগোনাল বারবার উল্টে যায়। সো এভাবে যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেশনটা করি, আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য প্রথমে সঠিক ক্যালকুলেশনটা দেখাই নাই, বাট যদি সঠিকভাবে ক্যালকুলেশনটা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই পার্টিকুলার ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমরা প্রথমে 0 দিয়ে গুণ করবো হচ্ছে 2কে, তারপরে হচ্ছে 1 দিয়ে গুণ, তারপর হচ্ছে এই 1 দিয়ে গুণ করবো হচ্ছে এটা ঘুরে আসবে এখানে 1, তারপর এটা এই 0 আসবে এখানে 0, তারপরে এই 4 আসবে হচ্ছে ধরেন এই 4 ঘুরে আসবে হচ্ছে এখানেই মনে থাকবে। সো এরকম আর কি আপনারা দেখবেন যদি আপনারা এইভাবে সব কিছু করেন তাহলে দেখবেন হচ্ছে এই যে এটা কোথায় আসবে 4, দাঁড়ান আপনি যদি ফর্মুলাটা দেখেন, ফর্মুলাতে কিন্তু আচ্ছা এখানে যেমন ফর্মুলাটা দেওয়া আছে, কনভলিউশন বলতে আমরা যেটা বুঝাই, আমরা কি আইকে গুণ করি হচ্ছে একের সাথে গুণ করি আইকে, আর 9-এর সাথে গুণ করি হচ্ছে দেখবেন একে, আবার জিকে গুণ করি কার সাথে, জিকে গুণ করি হচ্ছে 3-এর সাথে। তো দেখছেন উল্টাই যাচ্ছে বেসিক্যালি। আমরা এখানে তাহলে উল্টায় কী হবে, 0 হয়ে যাবে, ওইটা আমি একটু লাস্টের ক্ষেত্রে দেয়, আমি হ্যাঁ এটা উল্টায় 0 চলে আসবে এখানে, এটা উল্টায় যাবে হচ্ছে এই 0 চলে আসবে, এটা উল্টায় 0 আসবে, এটা উল্টায় হয়ে যাবে হচ্ছে আপনার 1, এটা 1ই ছিল, এবার এটা উল্টায় এটা 1ই থাকবে, এটা উল্টায় হয়ে যাবে 0, এটা উল্টায় হয়ে যাবে 1, আবার এটা উল্টায় হয়ে যাবে হচ্ছে আপনার 1।
সো বেসিক্যালি পুরো জিনিসটা উল্টা যায় আর কি, দুই অ্যাক্সিস বরাবর উল্টায় যায়, অর্থাৎ তো এভাবে আর কি হয় অ্যাকচুয়াল কনভলিউশন করা হয়। অর্থাৎ কনভলিউশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইটা যায় হচ্ছে এইখানে, এই জিরোটা যায় হচ্ছে এইখানে, অর্থাৎ আমাদের পুরা এই পুরাটার সাথে উপরে যদি কনভলিউশন কার্নেলটা অ্যাপ্লাই করি তখন হচ্ছে এই ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে এখানের সাথে, আর এই ভ্যালুটা মাল্টিপ্লাইড হয় এখানে। সিমিলারলি এই ভ্যালুটা মাল্টিপ্লাইড হবে হচ্ছে আপনার যেহেতু এদিক ঘুরে আবার এদিক ঘুরে যাবে, তা এইখানে মাল্টিপ্লাইড হবে। সো এরকম আর কি, সরি আমি তাহলে ভুল লিখছি, কারণ এখানে একটু দেখেন, আপনার ফর্মুলাটা দেখতেই পারবেন এখানে এফ মাল্টিপ্লাইড হবে কার সাথে, এফ মাল্টিপ্লাইড হবে হচ্ছে 4 এর সাথে, অর্থাৎ ডি মাল্টিপ্লাইড হবে 6 এর সাথে। সো আচ্ছা আমি আবার শুরু থেকে ক্যালকুলেশনটা করে দেখাই। আমরা যদি জাস্ট এই ভ্যালুটা বের করতে চাই, আমরা যদি জাস্ট এই ভ্যালুটা বের করতে চাই, এইখানে কি আছে তার মানে কী করতে হবে, তাহলে আমার হচ্ছে এই 9টা ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে এই কার্নেলটার সাথে বা ফিল্টারটার সাথে। তো আমরা কী করবো, প্রত্যেক ক্ষেত্রে এই 2 কার সাথে মাল্টিপ্লাই হবে, এই 2 মাল্টিপ্লাই হবে একের লাস্টেরটার সাথে, অর্থাৎ এই 2 মাল্টিপ্লাই হবে হচ্ছে 0-র সাথে। 3 মাল্টিপ্লাই হবে কার সাথে, আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দুই বরাবর ফ্লিপ করতে হবে। তাহলে আমার হচ্ছে 3কে মাঝখানে ফ্লিপ করলে 3 মাঝখানেই থাকে, ওই অবস্থায় ফ্লিপ করলে নিচে চলে যায়, অর্থাৎ হচ্ছে আমরা ফ্লিপ গুণ করবো 1-এর সাথে। ঠিক আছে, আমরা কেন 1-এর সাথে করবো, কারণ ঘুরলে কিন্তু এটা উল্টাইলে এখানে চলে আসে। অর্থাৎ বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ফ্লিপ করে দিই, আমরা হচ্ছে একবার এই বরাবর ফ্লিপ করি আর একবার হচ্ছে এই বরাবর ফ্লিপ করি। তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার বা যে কোনো অর্ডারেই চিন্তা করতে পারেন, জিনিসটা হচ্ছে উল্টা মিরড হয়ে যায় আর কি, জিনিসটা আরও একটু ক্লিয়ার হবে পুরোপুরি করলে। তো 4-এর ক্ষেত্রে কী হবে, 4-এর ক্ষেত্রে প্রথমে এটা এই পাশেরটা হবে, তাই না, 4-এর ক্ষেত্রে এই পাশেরটা হবে, অর্থাৎ 4-এর ক্ষেত্রে হবে 1, 4 হবে, এইটা হবে হচ্ছে 1। সিমিলারলি আমরা যদি এখানে আসি, এটার কাছে ক্ষেত্রে চিন্তা করি, এটা কার সাথে মাল্টিপ্লাই করে প্রথমে এক্স বরাবর মিরর করি, তাহলে লাস্টেরটা চলে যায়, তার মানে এখানে, কারণ ওয়াই বরাবর মিরর করলে কিছু হয় না। এরপর 1-এর ক্ষেত্রে মাঝখানেই থাকবে। তারপর হচ্ছে 6-এর ক্ষেত্রে চিন্তা করেন, 6-এর ক্ষেত্রে এক্স বরাবর মিরর করলে শুরুতে চলে যায়, তাহলে 0 চলে আসবে। 2-এর ক্ষেত্রে চিন্তা করেন, এক্স বরাবর মিরর করলে চলে যায় লাস্টে, এবং ওয়াই বরাবর মিরর করলে চলে যায় ফার্স্টে, তাহলে এখানে 1 আসবে। তারপর 5-এর ক্ষেত্রে এক্স বরাবর মিরর করলে কিছুই হয় না, আর ওয়াই বরাবর মিরর করলে 0, তাহলে আমরা 0-তে চলে যাব। আর 3-এর ক্ষেত্রে হচ্ছে এক্স বরাবর মিরর করলে ফার্স্টে চলে যায়, আর এটা চলে যায় 1, তাহলে এখানে আসবে 1। বেসিক্যালি কি দেখতেই পাচ্ছেন যে যেটা হলো বেসিক্যালি সেটা হচ্ছে আমার উপর নিচ, অর্থাৎ আমার যেই ম্যাট্রিক্সে ছিল কার্নেলটা, সেই কার্নেলটা অ্যাকচুয়ালি গুণ হলো না, সেই কার্নেলটাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই কার্নেলটাকে আমরা ফ্লিপ করব হচ্ছে এক্স বরাবর, এক্স ফ্লিপ করব, ফ্লিপ এক্স, তাহলে যে কার্নেলটা পাবো সেই কার্নেলটা হচ্ছে 1 0 1 0 1 0, সরি এখানে লাস্টে 0 ছিল, এখানে হবে হচ্ছে 0 1 1। এই কার্নেলটাকে আবার ফ্লিপ করব হচ্ছে ওয়াই রেসপেক্টে, ফ্লিপ ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্টে ফ্লিপ করে কী হবে, 0 1 1 0 1 0 1 0 1, এবং এই কার্নেলটাই কিন্তু দেখেন মাল্টিপ্লাইড হয়েছে, অর্থাৎ এই যে মাল্টিপ্লাইড যে কার্নেলটা হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে প্রথমে এক্স এর বরাবর ফ্লিপ, তারপর ওয়াই বরাবর ফ্লিপ করে যে কার্নেলটা পাওয়া যায় সেই কার্নেলটা। সো এর ফলে হচ্ছে যেটা কনভলিউশন করলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লিপড কার্নেলের সাথে মাল্টিপ্লাইড হয়। সো কারণ আপনারা যদি কার্নেল জিনিসটা দেখেন দেখবেন যে মাল্টিপ্লিকেশনটা ফ্লিপড ওয়েতে হয়। সো আমরা এইভাবে যদি কনভলিউশন করি দেখবেন আপনারা যে কনভলিউশন করলে জাস্ট আমরা প্রতি 9টা ভ্যালুর সাথে এই 9টা ভ্যালুকে মাল্টিপ্লাই করে একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট অর্ডারে, এবং সেই অর্ডারে মাল্টিপ্লাই করে যোগ যদি করি তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে যাই। সো এখানেও দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনের ক্ষেত্রেও যে আমরা কিন্তু এই পার্টিকুলার ফিল্টারটাকে আমরা ধরুন একটা কোনো একটা ফিল্টার নিয়ে সেটার কোনো একটা পার্টিকুলার ওয়েতে আমরা মাল্টিপ্লাই করি, এবং সেই মাল্টিপ্লাই করে যোগ করে আমরা ভ্যালুগুলো পাই। তারপর আমি বললাম যে স্পুলিং লেয়ারের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কয়েকটা ভ্যালু এভারেজ বা ম্যাক্স নেই, এবার রেজলিউশন কমে, এবং ফাইনালি রেজলিউশন কমানোর পাশাপাশি আমরা ফিচারটা বাড়ে, এবং বিভিন্ন ফিচার বিভিন্ন সিএনএনের বিভিন্ন লেয়ার বিভিন্ন ফিচার ক্যাপচার করে, এবং ফিচার ক্যাপচার করার মাধ্যমে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ইমেজে শুধু ফিচারই থাকে, কোনো ইমেজের পিক্সেল রেজলিউশন থাকে না, ফলে ফিচার সংখ্যা তো কম হয় এবং এটা ক্লাসিফাই করে ইজিয়ার হয়। এবং আমরা দেখলাম যে আরও কিছু অ্যাডভান্স মডেল আছে, যে অ্যাডভান্স মডেলগুলো হচ্ছে শুধুমাত্র যে আপনার অবজেক্ট ডিটেক্ট করে তা না, সেটা অবজেক্ট ডিটেক্ট করে কতটুকু জায়গা ধরে আছে, কীরকম জায়গায় আছে সেটাও বের করে, এবং খুব হাই অ্যাকুরেসি খুব ফাস্ট। এবং এদের মধ্যে একটা মডেল হচ্ছে ইয়েলো, যেটা রোবোটিক্স আমরা খুব প্রোফাউন্ড ইউজ করি, এবং সেটা হচ্ছে যে কোনো ইমেজ দেখে একটা অবজেক্ট কী এবং সেটা কোথায় আছে সেটা বলে দিতে পারে।
তো আজকের ক্লাস আপাতত আসাতে এই পর্যন্তই। আশা করি দিস উইল অ্যান্সার সাম অফ দ্য কোশ্চেন্স। বা সিএনএন এর ম্যাথ আমি একটু প্র্যাকটিস করে দেখাবো। সিএনএন ম্যাথস আপনাদের দেখবেন ফাইনালসে আসে, এবং সিএনএন ম্যাথ কীভাবে প্র্যাকটিস করতে হয় এবং কীভাবে কোথায় দেখাবো। মেইন আইডিয়াটা খুবই সিম্পল। মেইন আইডিয়াটা যদি আমি এখান থেকে নিয়ে যদি বলি, আপনারা যদি একটা প্লাস একটা জাস্ট আমি সিমুলেশন করে দেখাই। এই সিমুলেশনের ক্ষেত্রে আমরা কী করলাম, আমার কালার দেওয়া হচ্ছে এটা, আমার একটা কালার দেওয়া আছে, আমাকে এই ফিচারটা বের করতে হবে। তো আমি যদি এই কালারটা এখানটা বের করতে চাই তাহলে এই 9টা ঘর নিব। আমি যদি মাঝখানটা বের করতে চাইতাম এই মাঝখানটা, তাহলে এই মাঝখানে 9টা ঘর নিতাম, সাথে এগুলো কানেক্ট করতাম। তো এখন দেখেন আমি চাইলে যদি ইমিডিয়েটলি গুণ করে দিতাম, আমি যদি ইমিডিয়েটলি সবকটা ভ্যালু নিজের করসপন্ডিং ভ্যালুর সাথে গুণ করে দিয়ে যোগ করি, তাহলে হচ্ছে কী পাই আমরা একটু দেখি। আমার তাহলে পাই হচ্ছে 4 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস হচ্ছে 1 ইন্টু -4 প্লাস হচ্ছে 4 ইন্টু 7 প্লাস হচ্ছে 4 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -5 প্লাস 1 ইন্টু 9। আমি যদি এগুলো ক্যালকুলেটারে যোগ করি দেখবেন যে আসলে হচ্ছে 4 প্লাস 18 প্লাস 3 -4 প্লাস 28 প্লাস 16 প্লাস 2 -10 প্লাস প্লাস হচ্ছে 9, তাহলে দেখবেন আসছে হচ্ছে 66। তার মানে হচ্ছে এই যে কানেলটা, এটা জাস্ট এলিমেন্ট ওয়াইজ প্রোডাক্ট করলাম, এটা কেটার সাথে এটা কেটার সাথে এটা কেটার সাথে এভাবে প্রোডাক্ট করে গুণ করলাম। বাট আমরা বললাম বাস্তবে ম্যাথামেটিক্যালি যদি করি তাহলে চিন্তা করতে গেলে এভাবে জিনিসটাকে ফ্লিপ করে তারপর করার কথা। বাট আমরা যেহেতু ফ্লিপ করে প্রসেসটা করলে আসলে আমাদের এক্সট্রা কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা আলটিমেটলি ঘুরাই অ্যাপ্লাই করতে শুধুমাত্র। তাহলে আমরা যখন কম্পিউটারে সিএনএন মডেল ইউজ করি তাহলে আসলে আমরা সেই ফ্লিপটা আসলে করি না, আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করি এবং সেখানে কিন্তু পড়ে যায়। তা আমাদের এই কষ্ট করে যে ফ্লিপ করার কাজটা, সেই ফ্লিপ করার কাজটা কিন্তু আপনাদের করা লাগবে না ম্যাথ করার সময়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট যেই কানেলটা দেওয়া হচ্ছে সেই কানেলের প্রত্যেকটা, আমরা যদি আপনাকে বলা হয় ধরেন এইটা বের করতে, এটা বের করতে বলা হয়েছে, তাহলে আপনি যেটা করবেন এই কানেলটা তো 9 ইন্টু 9, তাহলে শেষের দিকে 9 ইন্টু 9টা নেবেন। তারপর কি করবেন, তারপর হচ্ছে প্রত্যেকটা কানেলের প্রত্যেকটা ভ্যালুর জন্য করেসপন্ডিং ভ্যালুগুলোকে গুণ করবেন। তো 2 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস ধরেন 5 ইন্টু -4 প্লাস 1 ইন্টু 7 প্লাস 4 ইন্টু 3 প্লাস হচ্ছে 4 ইন্টু 2 প্লাস 8 ইন্টু -5 প্লাস 5 ইন্টু 1, এইটু সব করে যোগ করে দেখবেন কত আসে। দেখবেন আসে হচ্ছে আপনার 2 18 6 -10 -20 7 3 4 12 প্লাস 8 -40 প্লাস 5, দেখবেন -3 -2 আসবে আই গেস, এখানে আসবে শেষমেশ -2। সেভাবে আপনারা সিএনএন এর ফিচারগুলো বের করতে পারেন। তো এটাই হচ্ছে সিএনএন কানেল অ্যাপ্লাই করলে কী করে সেটা দেখবো আমরা, সেটা হচ্ছে আমাদের ম্যাথে খুব আসে। আর সিএনএন মডেল যেটা আমি সেটা বারবার বলছি, সিএনএন মডেল এরকম অনেক কটা ফিল্টার থাকে, যে ফিল্টারের ওয়েটগুলো আমরা লার্ন করি, এটার মাধ্যমে সে আস্তে আস্তে ইমেজের রেজুলেশন কমায় এবং ইভেন্চুয়ালি ফিচারটা বাড়ায়। যে ফিচারগুলো হচ্ছে হ্যান্ডক্রাফটেড ফিচারের মতো খুব ভালো, এবং সেগুলো থেকে খুব ভালো ইনফরমেশন পাওয়া যায়, খুব ইজিলি ক্লাসিফিকেশন মডেল রান করা যায়। আজকে ক্লাস বলতে এই পর্যন্তই। কার কোনো কোশ্চেন আছে সোফার? আর কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে।